আচ্ছা তাহলে আজকে আমাদের ডে কত ডে কত লাস্ট ক্লাসে ক্লাসে আপনাদের ডে কত ছিল মনে আছে? আমরা গত ক্লাস তো পিএইচপি করছিলাম, তো পিএইচপিটা ছিল আমার জ্যাম ফোল্ডারের ভিতরে নাকি লোকাল ডিস্কের সি ড্রাইভের জ্যাম ফোল্ডারের এইচডক্স ফোল্ডারের ভিতরেই ছিল, তাই তো? তো আপনাদের আপনাদের ছিল ডে 18 লাস্ট যেটা যেটা সেটা হচ্ছে ডে 18, তাই না? জি আচ্ছা জি এটাকে জি কপি কপি করলাম, এটাকে পেস্ট করে দিলাম আর একটা ফোল্ডারের মধ্যে নিয়ে, এবং এটাকে করে দিলে তাহলে আমরা এটাকে 19 করে দিই। হ্যাঁ, আজকে হচ্ছে ডে 19 তো এইটাকে আমরা আমাদের কোড এডিটরে ওপেন করলাম, কোড এডিটর ওপেন করি এই ফাঁকে কোড এডিটর ওপেন হোক, এই ফাঁকে আমরা WP স্কুলের ওয়েবসাইটে চলে যাই। WP স্কুল থেকে আমরা রেফারেন্স গুলো নিব, আমাদের লার্নিং ম্যাটেরিয়ালস যে ম্যাটেরিয়ালগুলো আমরা এখান থেকে শিখব। তো বেসিক্যালি প্রথমে WP স্কুলের ভিতরে যতগুলো পাবেন সবকিছু ভিতরে যতগুলো পাবেন সবকিছু মানে প্রত্যেকটা জিনিস ধরে সিরিয়াল ধরে এর আগে মানে আগেও যাবেন না পরেও যাবেন, আগেও যাবেন না পরেও যাবেন না, একটা টপিক শেষ করে ভালো মতো করে ক্লিয়ার করে শেষ পিএইচপি শেখার জন্য এবং যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যাবেন। এটা মোস্ট স্যার ডিসপ্লে ইম্পর্টেন্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য এটা মোস্ট বিষয় আর কি। ডিসপ্লেটা আমি শেয়ার করছি এখন মানে বিষয় আর কি। ডিসপ্লেটা আমি শেয়ার করতেছি, এখন এটা রান করে না এইজন্য। জি জি ডিসপ্লেটা আমি ইয়াটা রান করে না এইজন্য ডিসপ্লেটা আমি রান করে না এইজন্য শেয়ার করি। আচ্ছা ওকে, তাহলে আমাদের ডিসপ্লেটা এখন দেখতে পাচ্ছেন, তাই না? দেখা যাচ্ছে আমার ডিসপ্লেটা এখন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? একটু চেক করে দেখি তো দেখা যাচ্ছে কিনা। ডিসপ্লে দেখা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। ওকে, তাহলে দেখি যে গত ক্লাসে ফাইলটা দেখি পিএইচপি ফাইলটা দেখি একটু রান করি, ওপেন করি, দেখতে পারবো কি পাই। ওপেন আচ্ছা করলে আমরা তাহলে গত দেখতে ক্লাসে পারবো। ভেরিয়েবলের আমরা তাহলে গত ক্লাসে ভেরিয়েবলের বিষয়টা শিখছিলাম, এরপরে আর দেখি নাই। আচ্ছা, তো আজকে ভেরিয়েবলের পরে আমরা ভেরিয়েবলের পরে আমরা ডাটা টাইপ গুলো নিয়ে দেখব। পিএইচপি ডাটা টাইপস গুলো একটু দেখব, কি রকমের কোন ডাটা টাইপ আছে, তারপর অপারেটর কোন ডাটা টাইপ আছে, তারপর অপারেটর কি আছে না আছে। প্রথমেই আমি আজকে কি করব, অপারেটর ডাটা টাইপ নামে আমি ডাটা তৈরি করলাম। আজকে একটা ফোল্ডার তৈরি করলাম। ফাইল নিয়ে আমাদের পিএইচপি ফাইল করার করলে কি করতে হয়? পিএইচপি কোড লিখতে হলে প্রথমে পিএইচপি ট্যাগটা ব্যবহার করতে হবে। পিএইচপি ট্যাগটা আমাদেরকে ব্যবহার করতে হবে। কমেন্ট দিচ্ছে একটা পিএইচপি ডাটা টাইপস মানে কি? ডাটা টাইপস এর জিনিসটা কি বুঝেন? ডাটা টাইপ এই জিনিসটা কি বলেন তো। এই যে আমরা যে বললাম যে ডাটা টাইপ, জিনিসটা কি বলতে পারবেন? এই ডাটা টাইপ জিনিসটা কি বলতে পারবেন? স্যার এটা তথ্য রয়েছে, ডাটা তথ্যই তো। না, ডাটা তথ্য মানে সেটা না। আমরা তো যা কিছু কাজ করব সবই আমরা কাজ করব হলো ডাটা নিয়ে, যাই নিয়ে কাজ করব আমরা সেটা হচ্ছে ডাটা। আসলে এই ডাটা বিভিন্ন রকমের আসলে কি বিভিন্ন রকমের ডাটা টাইপ আছে, যেমন লেখা আছে, স্ট্রিং আছে, ইন্টিজার আছে, যেমন যে কোনো লেখা ধরেন বিভিন্ন রকমের আমরা যাই লিখি না কেন সবই ডাটা। কম্পিউটারের ভিতরে আমরা যা লিখব সবই হচ্ছে ডাটা। কিন্তু এই ডাটার মধ্যে কিন্তু বেশ বড় একটা পার্থক্য আছে, এবং প্রত্যেকটাকে আলাদাভাবে নির্দিষ্ট একটা টাইপসের ভিতরে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মানে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এই ডাটা টাইপের ক্যাটাগরি হচ্ছে মূলত এই যে কটা যে ডাটা দেখতে পাচ্ছেন, এই কটা ডাটা টাইপ আছে। প্রথম যে ডাটা টাইপ আছে সেটার নাম হচ্ছে স্ট্রিং। আসলে স্ট্রিং হলো আপনার স্ট্রিং। এই যে আমি এখানে একটা লেখা লিখলাম, এটা একটা স্ট্রিং। আমরা যখন ভেরিয়েবল তৈরি করছিলাম, ভেরিয়েবল যখন তৈরি করছিলাম অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে ভেরিয়েবলের ডাটা অ্যাসাইন করছিলাম, একটা ডাটা অ্যাসাইন করছিলাম যে কি তরিকুল ইসলাম। ঠিক আছে, তো এই যে তরিকুল ইসলামটা লিখলাম,
এই তরিকুল ইসলাম একটা সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখলাম। এই তরিকুল ইসলাম একটা হচ্ছে ইসলাম একটা হচ্ছে ভেরিয়েবলের ভিতরে আর ভেরিয়েবলের ভিতরে স্ট্রিং লেখার জন্য বা যে কোনো জায়গায় স্ট্রিং লিখতে হলে আমাকে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন ব্যবহার করে এখন লিখতে আমাকে হবে। পিএইচপি এখন আমাকে পিএইচপি এটাকে রেন্ডার করবে কি হিসেবে, এটাকে ট্যাগকে ধরবে যে এটা একটা স্ট্রিং। ডাটা টাইপের মধ্যে পিএইচপি ডাটা টাইপের মধ্যে পিএইচপি এখন এটা এখন বুঝতে পারবে যে কি এটা একটা স্ট্রিং। এটা কি, এটা একটা যেমন ধরেন একটা ডাম্পিং করি, আমরা ডাম্পিং করার জন্য আমরা একটা বিল্ট ইন ফাংশন ব্যবহার করে থাকি। পিএইচপির বিল্ট ইন ফাংশন, সেটার নাম হচ্ছে var _dump, dump দিয়ে একটা ফাংশন। এর ভিতরে আমরা যদি ভেরিয়েবলটাকে যদি দিয়ে দিই, আমাদেরকে পিএইচপি দেখাবে যে এই জিনিসটা এটা কি সেটা আমাকে দেখাবে, ডাম্পিং করে দেখাবে। তো আমি এখনো কন্ট্রোল প্যানেলটা রান করি। যেহেতু আমরা পিএইচপি করতেছি আমাদের কি করতে হবে, একটা সার্ভার অবশ্যই রান করতে হবে আমাদের লোকাল পিএইচপি, নতুবা কি করবে না, পিএইচপি কোড রান করবে না। মনে আছে? বলছিলাম মনে আছে? আমাদের অ্যাপাচি সার্ভার রান হয়ে গেছে, এবার আমরা এটা ক্লোজ করে দিতে পারি, কোনো সমস্যা তাহলে নেই। আমাদের ফাইলটা কি? আমাদের ফাইলটা হচ্ছে D19 এই ফোল্ডারের ভিতরে ডাটা টাইপ। আমরা প্রথমে লোকাল হোস্টটা লিখি, লোকাল হোস্ট এটা লিখে এন্টার দিই। এন্টার দেওয়ার পরে যেহেতু আমাদের এই ফোল্ডারটার ভিতরে একটা ইনডেক্স ফাইল আছে, আমি যদি এখন যদি এই ফোল্ডারে ঢুকি তাহলে সরাসরি সে আমাকে ইনডেক্স ফাইলটা দেখাবে। সে আমাকে ইনডেক্স ফাইলে নিয়ে আপনি যদি ইনডেক্স ফাইল ছাড়া যদি এরকম ডাটা টাইপ এই ফাইলটার ভিতরে যদি যাইতে চান, এই ফাইলটা অ্যাক্সেস করতে হলে আপনাকে এখানে লিখতে হবে ডাটা টাইপ। আমার ফাইলের নাম হচ্ছে ডাটা টাইপ। এবার দেখেন আমাকে ডাম্পিং করা হলে পিএইচপি রেন্ডারিং করে বলতেছে কি এবং এখানে 13টা ক্যারেক্টার আছে। এখানে একটা স্পেস, এটা হচ্ছে একটা ক্যারেক্টার, বুঝছেন? এখানে যে একটা স্পেস আছে, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 দেখেন এখানে 13টা ক্যারেক্টার আছে। পিএইচপি ডাটা টাইপ সে অটোমেটিক্যালি সে বুঝে নিছে। তারপরে আবার আমি আরেকটা ভেরিয়েবল নিলাম এজ নেওয়ার পরে এবার আমি বললাম 35, ঠিক আছে? এখন আমি সেম করতে আমি যদি বলি এজ কে বার ডাউন করব, দেখেন এবার কি আউটপুট দেয়। কি বলছে int মানে কি এটা হচ্ছে ইন্টিজার। হ্যাঁ ইন্টিজার। আমরা যখন জাভাস্ক্রিপ্ট করছিলাম তখন করছিলাম টাইপ হচ্ছে নাম্বার, কিন্তু প্রোগ্রামিং এর ক্ষেত্রে এবং সি প্রোগ্রামিং এ তখন এটা হচ্ছে ইন্টিজার ভ্যালু, যেটা হচ্ছে যে আপনার পূর্ণ সংখ্যা। আর যদি দশমিকের সংখ্যা হয়, ভগ্নাংশের দশমিকের সংখ্যা হয়, তাহলে সেটা হবে ফ্লোটিং পয়েন্ট ভ্যালু। ঠিক আছে? দেখেন এখানে আচ্ছা এটা হচ্ছে স্ট্রিং, তারপর হচ্ছে ইন্টিজার, তারপর হচ্ছে ফ্লোট নাম্বার, ফ্লোটিং পয়েন্ট নাম্বার, অলসো কল ডাবল নাম্বার। মানে হচ্ছে এখানে দুইটা নাম্বার আছে, যেমন দশমিক দিয়ে যে সংখ্যা থাকবে সেগুলো হচ্ছে এটা হচ্ছে ইন্টিজার। ঠিক আছে? এটা ইন্টিজার কি বলা হয়? এটা স্ট্রিং ডাটা টাইপ। এটা হচ্ছে ইন্টিজার ডাটা টাইপ। এরপরে আবার দেখেন আবার যদি সাপোজ আমি বললাম প্রাইস ইকুয়াল টু ধরেন যে 40.40। একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন এটা হচ্ছে যে ফ্লোটিং পয়েন্ট নাম্বার অথবা এটা কি বলে অর ডাবল নাম্বার ডাবল ইন্টিজার। এখানে ডাবল ইন্টিজার বলার কারণ কি বলতে পারেন? বুঝছেন কিছু? ডাবল ইন্টিজার কেন বলছি? এখানে ডাবল ইন্টিজার কেন বলা হয়েছে খেয়াল করেন। প্রাইসের ভিতরে এখানে পূর্ণ সংখ্যা দশমিকের পরে দেখেন 40, এটা একটা দশমিকের, এটা একটা সংখ্যা, আবার এখানে দুইটা সংখ্যা, এখানে দুইটা সংখ্যা। বুঝছেন? এখানে একটা এইজন্য এটাকে ডাবল ধরা হয়েছে, বলে ডাবল ইন্টিজার অথবা ফ্লোটিং পয়েন্ট নাম্বার টাইপের নাম্বার লিখতে ভুল লিখছি নাম্বার। এখন আপনি যদি আবার বারডাম করেন প্রাইস করেন তাহলে এখন দেখেন রেজাল্ট কি, আউটপুট কি দেয় আমাকে প্লিজ দেখছেন? ফ্লোট কি বলছে? ফ্লোট নাম্বার।
পিএইচপি এর সবচেয়ে বড় হচ্ছে একটা বড় সুবিধা কি জানেন? পিএইচপি তে ডাটা টাইপ ডিক্লেয়ার করতে হয় না। আপনি যদি সি প্রোগ্রামিং করতে যান সি তে কিন্তু আপনাকে ডাটা আপনি বুঝতে পারবেন ওখানে সি এর কোড যদি দেখেন তাহলে বুঝবেন এখানে কি ডাটা টাইপ কিন্তু উল্লেখ করতে হয়। ঠিক আছে, প্রথমে মানে ডাটা টাইপ উল্লেখ করতে হয় না? দেখছেন সি এর কোড আমি তো সি এর কোড এখন তো নাই আমার কাছে, আমি দেখাইতে পারছি এখানে। যে সুবিন স্যারের যে বইটা কিনছেন, হ্যাঁ ওটা আছে না? আছে স্যার। ওটাতে দেখেন যে ভেরিয়েবলের ভিতরে যে কোন একটা ডাটা টাইপের ভিতরে দেখেন যে মানে কি করছে ডাটা টাইপ ডিক্লেয়ার করার পরে ভেরিয়েবলে কোনো ভ্যালু অ্যাসাইন করার আগে এখানে যে ডাটা টাইপ উল্লেখ করে দিতে হয়। কিন্তু পিএইচপি তে আপনাকে এই জিনিসগুলো উল্লেখ করতে হবে না। পিএইচপি অটোমেটিক্যালি এটাকে র্যান্ডারিং করে ধরে নিবে এটা ডাটা টাইপ কি, সে অটোমেটিক্যালি এটা বুঝে নেয়। জি, তারপর আসেন বুলিয়ান। আমরা ট্রু অর ফলস শিখছি না? ট্রু অর ফলস বুলিয়ান ডাটা টাইপ হচ্ছে ট্রু অর ফলস। সত্য মিথ্যা, হ্যাঁ ট্রু ফলস রিটার্ন করবে, ট্রু অর ফলস রিটার্ন করে, ট্রু ফলস রিটার্ন করে অথবা ট্রু এর জন্য হচ্ছে 1 ফলসের জন্য 0 রিটার্ন করে। ট্রু ফলস স্যার এটাকে তো স্যার ইও বলা যায় লজিক্যাল ডাটা। না এটা কিন্তু বুলিয়ান ডাটা টাইপ, এটা কিন্তু আপনার কম্পারিজন অপারেটরের মধ্যে পড়বে। এটা কম্পারিজন অপারেটর যখন আসবে তখন দেখাবো, কম্পারিজনের ভিতরে দেখবেন যে ট্রু ফলস আছে, যখন কম্পারিজন করা হবে তখন। এরপর হচ্ছে অ্যারে হচ্ছে বিশাল পরিমাণ অনেক গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট একটা ডাটা টাইপ পিএইচপি বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অ্যারে অনেক বড় ইম্পর্টেন্ট একটা ডাটা টাইপ। কারণ কি মানে প্রোগ্রামিং যখন প্রজেক্ট নিয়ে যখন কাজ করবেন সবগুলো দেখবেন যে মোস্ট অফ দ্য টাইম পাচ্ছেন কি অ্যারে। আপনি 80% কিন্তু অ্যারে পাবেন আর 20% আপনার নিজের ব্যবহার করা নিজের বানানো কাস্টম দেখা যাবে কাস্টম ভেরিয়েবল বা কাস্টম কনস্ট্যান্ট, এগুলো নিয়ে কাজ করবেন। মোস্ট অফ দ্য যখন ডাটা টাইপ ডাটাবেসে যখন কাজ করবেন তখন দেখবেন যে সব কিছু কি অ্যারে, অনেক ডাটা টাইপ। মনে করেন এই যে অ্যারে জিনিসটা কি? অ্যারেটা হচ্ছে আমরা যে ইতিমধ্যে এই যে এখানে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এই ভেরিয়েবলে এখন যদি আপনি যদি এটার সাথে যদি আরেকটা যদি ডাটা যদি রাখতে যান তাহলে আপনি কখনোই রাখতে পারবেন না। সাপোজ ফর এক্সাম্পল স্টুডেন্টস নামে একটা ভেরিয়েবল আছে আপনার। এখন আপনার ক্লাসে আপনার মনে করেন ক্লাস 6 এর মধ্যে 10 জন স্টুডেন্ট আছে, বুঝছেন? 10 জন স্টুডেন্ট আছে। এখন আপনি চাইতেছেন 10 জন স্টুডেন্টের নাম একটা ভেরিয়েবলের ভিতরে রাখার জন্য। এখন যদি 10 জন স্টুডেন্টের নাম বাই ডিফল্ট একটা ভেরিয়েবলে কখনো একটার বেশি ডাটা রাখা যায় না, একটার বেশি ভ্যালু অ্যাসাইন করা যায় না। এখন আপনি কি 10 জনের জন্য কি 10টা ভেরিয়েবল নিয়ে এভাবে স্টুডেন্ট নিয়ে নেম একবার দিবেন তরিক ইসলাম, আরেকবার দিবেন সালেহা, আরেকবার দিবেন করিম, একবার দিবেন রহিম, একবার দিবেন এরকম ডাটা কিভাবে সেভ করবেন? নেম দিয়ে এটা কি পসিবল বলেন তো? না স্যার, এটা সময় বেশি লাগবে। সময় তো না, এটা তো লজিক্যালও না। আপনি যদি দেখেন আপনি আপনি যদি মনে করেন প্রথমবার নেম দিবেন তরিকুল ইসলাম, দ্বিতীয়বার যদি বলেন যে হ্যাঁ ফয়সাল আহমেদ, ঠিক আছে ফয়সাল আহমেদ দিলেন। এখন আপনি ইকো করেন তো নেমকে, দেখেন তো কি আসে। স্যার শেষেরটা আসবে। এখন আপনি যদি এটাকে যদি ইকো করেন ফয়সাল আহমেদ আসবে, তো আমার তরিকুল ইসলাম কই? আমি তো নেমের মধ্যে স্টুডেন্ট আর একটা স্টুডেন্টের নাম রাখছি, তাহলে তরিকুল ইসলাম না এসে ফয়সাল আহমেদ কেন আসলো? এটা আসার কারণ হলো ভেরিয়েবলের ক্ষেত্রে সেন্ড একটা ভেরিয়েবল, তার মধ্যে প্রথমে যে অ্যাসাইনমেন্টটা যে ভ্যালু অ্যাসাইন করবেন, এরপরে অন্য কোনো লাইনে এসে যদি কোনো একটা ভ্যালু অ্যাসাইন করেন তাহলে প্রিভিয়াস ভ্যালুটাকে সে স্কিপ করবে। সে লেটেস্ট জিনিসটাকে সবসময় ধারণ করে, ভেরিয়েবল সবসময় লেটেস্ট জিনিসটাকে ধরে, লেটেস্ট ডাটাকে ধরে। এখন আপনি যদি তরিকুল ইসলাম ফয়সাল আহমেদ এগুলোকে যদি সবকিছুকে একসাথে রাখতে চান তাহলে আপনাকে ব্যবহার করতে হবে অ্যারে ডাটা টাইপ। অ্যারে ওয়ান কাইন্ড অফ ভেরিয়েবল, বাট এখানে মাল্টিপল ডাটা স্টোর করা যায়। যেমন আমি যদি এখন যদি ধরেন যে এখন লিখলাম তরিকুল
ইসলাম, ঠিক আছে? ঠিক আছে, এবার বললাম দ্বিতীয়টাতে বললাম যে ফয়সাল আহমেদ, ফয়সাল আহমেদ। এবার এখন যদি আপনি যদি ভার্ডাম করেন, ভার্ডাম সরি এরর আসছে কেন? ও আচ্ছা, এখানে একটা এরর আসছে, কারণ আছে প্রথমের মধ্যে একটা ডাবল কোটেশন, সিঙ্গেল কোট একটা ডাবল পড়ে গেছে। এবার আপনি ভার্ডাম করেন, ভার্ডাম স্টুডেন্ট, এটাকে ভার্ডাম করেন, এবার দেখবেন যে কি আউটপুট দেয়। আচ্ছা আর একটা ব্রেক দিয়ে নি, এখানে একটা ইকো দিয়ে ব্রেক দিন। দেখেন কি বলছে অ্যারে, প্রথমে কি লেখা আছে? অ্যারে লেখা আছে। এটা হচ্ছে আপনার ডাটা টাইপ, এবং এখানে কয়টা ভ্যালু আছে? দুইটা ভ্যালু আছে। এই যে তরিকুল ইসলাম একটা, ফয়সাল আহমেদ একটা, দুইটা, এখানে দুইটা ভেরিয়েবল আছে, সরি দুইটা ডাটা আছে। প্রথম যে তরিকুল ইসলাম এটা হচ্ছে স্ট্রিং 13 ক্যারেক্টারের, পরেরটা হচ্ছে ফয়সাল আহমেদ, এটা হচ্ছে স্ট্রিং 12 ক্যারেক্টার। 12 ক্যারেক্টার। হ্যাঁ, প্রথমে এখানে যে জিরো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনডেক্স নাম্বার, এটা হচ্ছে ইনডেক্স নাম্বার, এটা হচ্ছে ভ্যালু, এটা ইনডেক্স নাম্বার, এটা হচ্ছে ভ্যালু। অ্যারে সবসময় জিরো ইনডেক্স থেকে শুরু হয়, অ্যারে হচ্ছে ইনডেক্স বেস, এজন্য অ্যারের ক্ষমতা অনেক বেশি। অ্যারে অনেক পাওয়ারফুল একটা জিনিস, অ্যারে নিয়ে অনেক ভালো করে স্টাডি করবেন, পড়ালেখা করবেন। কথা বলছেন? অ্যারে যদি না পারেন, PHP দিয়ে যে কোনো ফ্রেমওয়ার্কে গেলে ফ্রেমওয়ার্কে কাজ করতে পারবেন। আপনি বুঝতে পারবেন না কিভাবে অ্যারের ভ্যালু অ্যাক্সেস করতে হয়। তো এই অ্যারে এখন মনে করেন সাপোজ আমার এই ফয়সাল আহমেদকে আমার দরকার। তো অ্যারে থেকে কোনো একটা ডাটা যদি আমি নিতে যাই, অ্যারে থেকে ভ্যালুকে অ্যাক্সেস করতে হলে এখানে যেমন দেখতে পাচ্ছেন যে ইকো ব্রেক, হ্যাঁ, এখন আপনি যদি অ্যারে বলছিলাম, অ্যারে হচ্ছে জিরো বেস, মানে জিরো ইনডেক্স বেস। অ্যারের ভিতরে প্রথম যে ডাটা থাকবে সেটা হচ্ছে 0, দ্বিতীয় যে ডাটা থাকবে সেটা হচ্ছে 1, তারপরে যে ডাটা থাকবে সেটা হচ্ছে 2, তারপরটা হচ্ছে 3, এভাবে জিরো ইনডেক্স বেস, ঠিক আছে? তো এখন মনে করেন এখন আমি এই অ্যারের মধ্যে থেকে আমি ডাটাগুলোকে অ্যাক্সেস কেমনে করব? এখানে এটা একটা প্রশ্ন আছে না? কি বলেন? প্রশ্ন থাকার কথা, তাই তো? জি স্যার। একটা প্রশ্ন থাকার কথা। এই অ্যারে থেকে একটা ডাটাকে আমি যদি অ্যাক্সেস করতে চাই, একটা ডাটাকে যদি প্রিন্ট আউট করতে চাই, তাহলে আমাকে সিস্টেম করতে হবে এইভাবে। প্রথমে ধরেন আমি বললাম যে ইকো, আমি বললাম ইকো, প্রথমে দেব ভেরিয়েবলের নামটা, যে অ্যারে নামটা ভেরিয়েবল না, এখানে বলা হবে অ্যারের ক্ষেত্রে বলা হবে অ্যারের নামটা, অ্যারের নাম দেওয়ার পরে এবার একটা এই যে স্কোয়ার ব্র্যাকেট দিবেন, স্কোয়ার ব্র্যাকেট দিয়ে এবার বলবেন ইনডেক্স নাম্বার। এখন যেহেতু অ্যারে একটা ইনডেক্স বেস ডাটা, ইনডেক্স বেস মানে ডাটা টাইপ, তো এখন যদি আপনি যদি তরিকুল ইসলামকে মনে করেন একেবারে প্রথমে যে ডাটাটা আছে সেটাকে যদি দেখতে চান, তাহলে প্রথমে ডাটাটা কি আছে? 0। প্রথমে ইনডেক্স কি? এটার ইনডেক্স কি? 0 না? জি স্যার, 0। প্রথমে এটার ইনডেক্স হচ্ছে 0। এবার এখান থেকে একটা দেন, কপি করে এখানে আবার দিচ্ছি। এবার এটাকেও কপি করি, আবার নিচে লেনে নিয়ে এবার বললাম যে 1 এর ডাটা কি আছে সেটা দেখব। এখন সেভ করেন, সেভ করার পরে লোড দেন। দেখেন কি আউটপুট দিছে। প্রথমটা দিছে তরিকুল ইসলাম, দ্বিতীয়টা দিছে ফয়সাল আহমেদ। এটা আসার কারণ কি? আমি এখানে আমার কোডে বলছি তুমি স্টুডেন্ট অ্যারে এর জিরো ইনডেক্সের ডাটাটা দেখাও। তারপরটা বলছে যে স্টুডেন্ট, কোথায় গেছিলা? টাকা সব খেয়ে ফেলছো? তাদের পান আনো নাই? কই মোবাইল দেখেন না। প্রথমে আমি বললাম যে স্টুডেন্ট অ্যারে এর স্টুডেন্ট ভেরিয়েবলের জিরো ইনডেক্সের কোন ডাটাটা আছে আমাকে দেখান। পরে বললাম যে কি আমাকে এইটা দেখান। এক নাম্বার ইনডেক্সে কোন ডাটাটা আছে এটা। এখন বিষয় হচ্ছে যে
এখানে তো মনে করেন আরো ডাটা থাকতে পারে। মেইন কনসেপ্ট হচ্ছে প্রথমে অ্যারেটা বুঝতে হবে, অ্যারের মধ্যে একটা ক্লাসে তো একজন দুজন তো আর স্টুডেন্ট থাকে না, মিনিমাম ধরেন যে 10 জন 20 জন মিনিমাম তো 20 জন স্টুডেন্ট থাকবেই একটা স্টুডেন্ট ক্লাসে, তাই না? তো এখানে এখানে 20 জনের ডাটাটা আপনি অ্যাক্সেস করতে হলে এখানে আপনাকে দেখতে হবে এটার লেন্থ কত, এই অ্যারের লেন্থ কত আছে, ঠিক আছে? এই অ্যারেটাকে ভার্ডাম করলে আপনি লেন্থটা পেয়ে যাবেন, ভার্ডাম করলে আপনি লেন্থটা পেয়ে যাবেন। যেমন সাপোজ একটু আগে দেখছিলেন যে এখানে বলেন যে এই যে ভার্ডাম করেন স্টুডেন্টকে ভার্ডাম অলরেডি করাই আছে, দেখেন এখানে কয়টা ডাটা আছে। ও ব্রেক দিতে হবে, ব্রেক দিতে হবে, ব্রেক না দিলে তো হয় কি হয়ে গেল, ব্রেক দরকার ছিল। দেখেন কি বলতেছে ভার্ডাম করছে, কি বলতেছে এর মধ্যে কয়টা দেখাচ্ছে, কয়টা ভ্যালু দেখাচ্ছে, 4টা। কয়টা দেখাচ্ছে, কয়টা ঠিক আছেন ক্লাস? জি স্যার। এইখানে এই অ্যারেতে কয়টা ডাটা আছে সেটা আমি বের করলাম কিভাবে? এই স্টুডেন্ট অ্যারের মধ্যে মনে করেন আমি জানি না এখানে কয়টা ডাটা আছে, আমি জানি এই ডাটাটা কয়টা ডাটা আছে, এই ডাটাটা কয়টা ডাটা আছে আমি দেখতে হলে কিভাবে দেখবো? কিছুই না, শুধু জাস্ট এই বার আন্ডারস্কোর ডাউন ফাংশন ব্যবহার করবেন, ফাংশনের ভিতরে অ্যারে ভ্যালুটা, অ্যারের নামটা বসায় দিবেন, অ্যারেটা এখানে বসায় দিবেন। তাহলে কতজন থাকবে সেটা চলে আসবে জায়গায়। এখানে অ্যারেতে মোট কয়টা ভ্যালু আছে সে এখানে দেখায় দিবে। আরেকটা জিনিস দেখাই না, অ্যারে ডিক্লারেশন, অ্যারে কিন্তু ডিক্লেয়ার করতে হয় এইভাবে, অ্যারে ডিক্লেয়ার করতে হয় ডলার, সাপোজ ধরেন এবার বললাম কি প্রোডাক্ট দিয়ে অ্যারে ডিক্লেয়ার করতে হয় পিএইচপি তে এইভাবে। পিএইচপি তে অ্যারে ডিক্লেয়ার করার নিয়ম হচ্ছে এটা। আমি প্রথমে আপনাদেরকে শর্ট হ্যান্ড দেখায় বুঝাইছি। শর্টে অ্যারে ডিক্লেয়ার করতে হয় সেটা দেখায় বসে। মানে আপনি মনে করেন এখানে ধরেন এই অ্যারে এর ভিতরে এখন যদি লিখি প্রোডাক্ট হিসেবে লিখি, যেমন ধরেন মোবাইল, তারপরে ধরেন কি ল্যাপটপ, ঠিক আছে, ডেস্কটপ ধরেন যে এরকম একটা জিনিস। এখন আমি যদি ভার্ডাম করি আমার এখানে ডাটা কয়টা আছে, প্রোডাক্টকে ভার্ডাম করেন তাহলে বুঝতে পারেন প্রোডাক্টের মধ্যে কয়টা ডাটা আছে। প্রোডাক্টের মধ্যে কয়টা ডাটা আছে? 4টা ডাটা আছে। 1 2 3 4 চারটা ডাটা আছে। আচ্ছা এখানে একটা জিনিস কোনো কিছু ভুল করছি না, ঠিক আছে। এখন পিএইচপি তে অ্যারে ডিক্লেয়ার করার নিয়ম হচ্ছে এইভাবে, এই যে অ্যারে একটা ফাংশন নেবেন, ফাংশনের ভিতরে তার ভ্যালুগুলো থাকবে, অথবা আপনি চাইলে শর্ট হ্যান্ডে এইভাবে অ্যারে ডিক্লেয়ার করতে পারেন। একটা ভেরিয়েবল নেবেন, ভেরিয়েবলের ভিতরে দুটো স্কোয়ার ব্র্যাকেট দিয়ে দিলে এটা অ্যারে হয়ে যাবে। এটা পিএইচপি 7 এর লেটেস্ট ছিল, পিএইচপি 7 থেকে মানে ডিক্লেয়ার করার নিয়ম। আপনাকে আর অ্যারে ফাংশন ব্যবহার করতে হবে না, অটোমেটিক্যালি এটাকে যদি এভাবে যদি ডিক্লেয়ার করে দেন তাহলে কি এটা কি হয়ে যাবে? অ্যারে হয়ে যাবে। এবার তাহলে কি ডাটা টাইপের মধ্যে অ্যারেটা বুঝছেন? জি স্যার। বাকিটা স্টাডি করবেন। অবজেক্ট এখন বুঝবেন না, অবজেক্ট বুঝতে হলে আপনাকে পিএইচপি এর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ যাইতে হবে। অবজেক্ট হচ্ছে কোন একটা বস্তুর মতো, যেখানে আলাদা একটা ফাংশনালিটি থাকে। যেমন ধরেন একটা কারেন্ট সুইচ, ইলেকট্রিক কারেন্ট সুইচ,
এটা একটা অবজেক্ট বলতে পারেন। এটার মধ্যে দুইটা অ্যাক্টিভিটি আছে, একটা হচ্ছে অন অ্যাক্টিভিটি, একটা হচ্ছে অফ অ্যাক্টিভিটি। যেমন আমাদের আমাদের যেমন আমাদের চোখের কথা বলেন, চোখের কথা যদি বলেন, চোখ হচ্ছে আমাদের একটা অবজেক্ট। এই অবজেক্টের কাজ কি? চোখের অবজেক্টের কাজ হচ্ছে দেখা, চোখ বন্ধ করা, ঠিক আছে, তাই না? চোখের কাজ কি? চোখের কাজ হচ্ছে সামনে দেখা, বামে দেখা, যাই দেখেন না কেন দেখা, আর হচ্ছে চোখ বন্ধ করা। তাহলে চোখেরও দুটো অ্যাক্টিভিটি আছে, তাই না? হাতের কথা বলেন, আমাদের হাতেরও কিন্তু অ্যাক্টিভিটি আছে। তাহলে প্রত্যেকটা জিনিস এগুলা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট হচ্ছে কোন একটা বস্তু যেটা একটা নির্দিষ্ট ফাংশনালিটি থাকে, যার কোনো একটা ফাংশনালিটি থাকে। আর এই অবজেক্টের বিষয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সংক্ষেপে OOP তে। আর জাভা ওয়ার্ডপ্রেসের ভিতরে যে কোডগুলো করা হয়েছে ওয়ার্ডপ্রেসটা সম্পূর্ণ OOP তে তৈরি করা, প্রোগ্রামিং এর মাধ্যমে তৈরি করা। আপনাকে এই জন্য কি করতে হবে? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট একেবারে খুব ভালো করে মানে জানতে হবে আপনি, বুঝতে পারছেন? এরপর হচ্ছে কি নাল ডাটা টাইপ। অ্যাকচুয়ালি নাল ডাটার মানে কি বুঝছেন? এটাতে কোনো একটা ভ্যালু আছে কিন্তু কি নাই, মানে কোন একটা জিনিস অ্যাসাইন করা হচ্ছে কিন্তু তার ভিতরে কোনো ফলাফল নাই, কোনো ডাটা নাই। এটা জি স্যার, কোনো ফলাফল নাই, মানে রান করলে কোনো ফলাফল আসবে না। আর এটা হচ্ছে রিসোর্স, এটা কোনো আসলে ডাটা টাইপ না, এটা কোনো ডাটা টাইপ না। এটা হচ্ছে ডাটাবেস থেকে যে ডাটাগুলো আসবে না, ওটাকে রিসোর্স বলে। ওটা হচ্ছে ডাটা টাইপ। ডাটাবেস থেকে যে ডাটাগুলো আসবে এটা হচ্ছে ডাটা টাইপ, রিসোর্স ডাটা টাইপ। দরজাটা বন্ধ করে দিও। এরপরে এবার আমরা দেখব PHP তে অপারেটর কি সেটা আমরা দেখব। অপারেটর দেখার জন্য আমরা একটা ফাইল তৈরি করি অপারেটর নামে। অপারেটর দিয়ে কি বুঝেন? অপারেটর কাকে বলে? যে কোনো কিছু কর্মসাধন করে, যেমন কোনো কিছু চালায়, তাই তো? যেমন কম্পিউটার অপারেটর, যে সে কি করে কম্পিউটার চালায়, ঠিক আছে, কম্পিউটার অপারেট করে, কোনো কিছু পরিচালনা করে। অপারেটর হচ্ছে যে কোনো কিছু পরিচালনা করে। PHP তে এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অপারেটরের বিশেষ কাজ আছে এবং প্রত্যেকটা অপারেটর আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল কাজ। এই যে PHP যেখানে যদি অপারেটর এইখানে যাই আমরা, এখানে বেশ কয়েকটা অপারেটরের তালিকা আমরা দেখতে পাবো। প্রথমে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে আপনার যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং ভাগশেষ বের করার জন্য। এই অ্যারিথমেটিক অপারেটরের ক্ষেত্রে আপনি যদি এখানে আসেন, খেয়াল করেন, এখানে যদি আসেন দেখেন, আমরা দুইটা ভেরিয়েবলের ডাটাকে যোগ করার জন্য আমরা কি করব? প্লাস অপারেটরটা ব্যবহার করব, মানে এডিশন অপারেটর। এরপর হচ্ছে মাইনাস, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডিউলাস। এই মডিউলাসটা কি জন্য? মডিউলাস হচ্ছে আমরা ভাগশেষ বের করার জন্য। যেমন 7 দিয়ে যদি 5 দিয়ে ভাগ করেন তাহলে 2 কতটা অবশিষ্ট থাকবে না? এই মডিউলাস আমাকে সেই দুইটা বের আমাকে মডিউলাসে কি করবে জানেন? দুইটা বের করে দিবে। এটা হচ্ছে মডিউলাসের বৈশিষ্ট্য। আর অপারেটর নিয়ে যেহেতু কিছু কোড লেখা দরকার। আমি বুঝলাম না, অন্যান্য টিচাররা মানে অনেক আগায় গেছে, আমার পরে ব্যাচ শেষ করতে ওরা আগায় গেছে। আমি কেমনে আগায় গেলাম আমি বুঝলাম। কেমনে আগায় নিয়ে গেল? আমার পরে ব্যাচ শুরু করছে প্রায় 15টা 1 মাস পরে। ওয়ার্ডপ্রেস শেষ করে ফেলাইতেছে অলরেডি। আমি বুঝলাম সে কিভাবে ওয়ার্ডপ্রেস শেষ করে ফেলছে। আমি এখনো পোলাবানকে PHP শিখাইতে পারলাম না। মনে করেন আমি একটা কি করলাম, প্রথম এখানে লিখি অপারেটর,
অপারেশন চালাও অপারেটর যেমন যোগ বিয়োগ গুণ ঠিক আছে ভাগ ভাগ তারপর হচ্ছে মডিউলার তারপর হচ্ছে তারপরে মডিউলার এক্সপোনেন্ট তারপরে এক্সপোনেন্ট তো ধরেন আমি যদি একটা x ভেরিয়েবল নিই তারপর x যদি 10 নেন x = যদি 10 নেন এবং y যদি 20 মনে নেন, করেন যে এখন 20 আমি নেন যদি বলি যে না এখন আমি যদি বলি যে না ইকো x প্লাস x প্লাস y y এইটাকে যদি পিস যদি রান করেন কত দেখাচ্ছে 30 দেখাচ্ছে 30 দেখাচ্ছে আপনি চাইলে এখানে এই টার্মিনালের ভিতরে এখানে কোডের মধ্যে একটা টার্মিনাল আছে এখানে কিন্তু কোড করতে হবে এখানে কিন্তু কোড করতে হবে দেখেন আমি আপনাদের আউটপুট দেখাচ্ছি এখানে আউটপুট দেখতে পাচ্ছেন এটা লিনাক্স হলে সুন্দরভাবে দেখাতে পারবে এইজন্য আমি আসলে চাইতেছিলাম যে কি করব ls দেন লিস্ট কোনটা আছে না আছে দেখতে পারবেন পিএসপি আমরা তাহলে পিএসপি যদি বলেন যে ওপি অপারেটর লিখে দেন দেখেন কি আসে দেখি একটু আউটপুট কি আসে 30 দেখাচ্ছে 30 দেখাচ্ছে দেখছেন জি স্যার আউটপুট দেখতে পাচ্ছেন এখানে 30 আসছে এখানে 30 আসছে জি আপনি চাইলে টার্মিনালও পিএসপি ব্যবহার করে আউটপুট দেখতে পারবেন টার্মিনালে আউটপুট দেখতে গেলে কিছু লিমিটেশন আছে টার্মিনালের ক্ষেত্রে আউটপুটের ক্ষেত্রে এইজন্য টার্মিনালে আউটপুট দেখার দরকার নাই আউটপুট নিয়ে নাহলে আবার প্রবলেমে পড়ে যাবে বুঝবেন না আউটপুট কি আসে না আসে এটা ব্রাউজারে চেক করবেন ব্রাউজারে চেক করলে তাহলে আচ্ছা এবার আছে যোগ বিয়োগ গুণ ভাগ করে আমি চাইতেছি মানে x কে ইকো x মডিউলাস y এটা দেওয়ার এর আগে একটা ইকো দিয়ে ডাবল কোটেশন দিয়ে একটা ব্রেক দিয়ে নাহলে তো আবার বুঝে যাবে একসঙ্গে আসবে আসবে আনএক্সপেক্টেড মডিউলাস বলতে আচ্ছা আনএক্সপেক্টেড মডিউলাস মানে দুইটা হয়ে গেছে মডিউলাস রিলোড দেন দেখেন কত আসছে 10 কেন আসছে বলুন তো এটাকে কি দেওয়া হয়েছিল মানে অবশিষ্ট স্যার অবশিষ্ট রয়েছে হ্যাঁ অবশিষ্ট রয়েছে এখানে বিষয়টা হচ্ছে আমি বলছি x মডিউলাস y মানে x টু y দিয়ে ভাগ করে বাক্সটা দাও এখন অ্যাকচুয়ালি যদি 10 কে যদি 20 দিয়ে ভাগ দেন কত আসে দশমিক আসে না 10 কে 100 দিয়ে 100 দিয়ে ভাগ করা যায় এমনি যাবে না ম্যাথমেটিক্যালি যায় মাইনাস একটা দশমিকের জন্য একটা দশমিক একটা শূন্য যদি না নেন দশমিকের যদি বড় না করেন তাহলে কিন্তু সে ভাগ নিবে না এজন্য এটা হচ্ছে মডিউলাস এখন যেটা পাইছেন এখন যেটা দেখছেন সেটা হচ্ছে ভাগশেষ জি এটা হচ্ছে ভাগশেষ কিন্তু আপনি যদি এইভাবে বলতেন যে ইকো y ডিভাইডেড বাই x এবার কি আউটপুট আসছে 2 ঠিক আছে জি স্যার আবার echo $10 $x exponent 2 100 হচ্ছে আমরা অ্যালজেব্রাতে স্কয়ার হিসাব করছি না বর্গ জি স্যার এটা হচ্ছে ওইটা পাওয়ার বীজগাণিতিক রাশির ঘাত সংখ্যা পাওয়ার এটাকে বলা হয় পাওয়ার এখানে 2 দিলে
তাহলে x এর মান কত 10 তাহলে x এর মান কত 10 10 এর উপর স্কয়ার তাহলে দিলে 10 কে 10 এর উপর স্কয়ার দিলে 2 কি মানে তো স্কয়ার 2 মানে তো স্কয়ার 3 দিলে 3 দিলে 3 দিলে কি হবে 3 দিলে কি হবে 3 দিলে হবে কিউব 3 দিলে হবে কিউব এবার দেখেন কি এবার দেখেন কি 1000 হয়ে গেছে এটাকে বলা হয় এক্সপোনেন্ট অপারেটর এক্সপোনেনশিয়াল অপারেটর এক্সপোনেনশিয়েশন এরপরে পরেরটা কি অ্যাসাইনমেন্ট অপারেটর এই অ্যাসাইনমেন্ট অপারেটরেও পার্থক্য আছে অনেক বড় একটা অ্যাসাইনমেন্ট অপারেটরের এই জিনিসটা বোঝাটাও খুবই ইম্পর্টেন্ট বুঝতে হবে আপনাকে অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট অপারেটরে মূলত আমরা এখন যেটা দেখছি আগে সেটা হচ্ছে কোন একটা ভ্যালুতে কোন একটা ভ্যারিয়েবলে আমরা কোন একটা ভ্যালু অ্যাসাইন করছি যেটা একটা ভ্যালু অ্যাসাইন করছি কিন্তু কিন্তু মনে করেন এমনও হইতে পারে যে আমরা ধরেন আমরা কিভাবে আমরা বিক্রয় মূল্য আমরা লাভ কিভাবে হিসাব করি বলেন তো লাভ লস কিভাবে হিসাব করি সরি আমরা লাভ না আসলে আমরা যে হিসাব করি না একটু আগে পেটে আসছে মুখে নাই কেন আমরা অনেক সময় দেখি যে একটা ভ্যালু থেকে টোটাল একটা ভ্যালু থেকে অন্য একটা ভ্যালু মাইনাস দিয়ে সেই ভ্যালুতে আবার অন্য একটা জিনিস সেই ভ্যালুতে আবার নতুন করে ওই ভ্যালুটা অ্যাসাইন করি ভ্যাটের কথা মনে পড়ছে দেখেন অ্যাসাইনমেন্ট অপারেটর এখানে দেখেন প্রোডাক্ট প্রাইস আমার ধরেন প্রোডাক্ট প্রাইস হচ্ছে 340 টাকা 340 টাকা ব্যাট কত পার্সেন্ট 15%। এখন যদি হয় ব্যাটের ভ্যালু হচ্ছে 50 এখন এটাকে আমি পার্সেন্টেজে নিতে হবে এখন পার্সেন্টেজে নিতে হলে কি করতে হবে ব্যাটের ভ্যালু যদি পার্সেন্টেজে কি করতে হবে ব্যাটের ভ্যালু হচ্ছে 15 এখন সেল প্রাইস কত বের করবেন কেমনে বলেন তো আপনি দেখতেছেন জি স্যার আমি বললাম যে প্রোডাক্টের প্রাইস হচ্ছে 340 টাকা ব্যাট হচ্ছে 15% হবে এখন এখানে সেল প্রাইস কত কিভাবে বের করবেন প্রোডাক্টের সেল প্রাইস কত প্রোডাক্টের সেল প্রাইস হিসাব করে বলেন তো দেখি কত হবে আপনি কমার্স স্টুডেন্ট না স্যার আমি আর্টসের স্টুডেন্ট হ্যাঁ আর্টসের স্টুডেন্ট এবার বলেন আর্টসের ভিতরে স্যার 300 টাকায় তো 45 টাকা আর ওই 12 টাকা না 12 টাকা না ভ্যালু বলা দরকার নাই আমাকে কনসেপ্টটা বলেন কনসেপ্টটা কি রকম প্রোডাক্ট সেল প্রাইসের কনসেপ্টটা কি রকম কি হয় স্যার এর পারছি না স্যার আমাকে যেহেতু গভর্নমেন্টকে আমাকে 15% ব্যাট দিতে হবে আমার প্রোডাক্টের কস্টিং হচ্ছে কি কস্ট অফ গুডস সোল্ড আমাকে বের করতে হলে কি করতে হবে জানেন আমার প্রোডাক্টের প্রাইস হচ্ছে 340 টাকা এর সাথে 15% ব্যাট যোগ হবে যোগ হয়ে আমার টোটাল এই দুটো প্রাইস কি হবে সেল প্রাইসের সাথে বসবে বুঝছেন তো 15% যোগ করতে হবে সাথে হ্যাঁ তাহলে product price plus that 100 দেখি তো পারি কিনা
কত আসছে আসছে ঠিকভাবে আসে নাই তো প্রপার ক্যালকুলেশন হইছে হ্যাঁ না স্যার, প্রপার ক্যালকুলেশন হয়নি। কেন হয় নাই দেখেন সেল প্রাইসের মধ্যে প্রথমে আমাকে এখান থেকে এইবার আমাকে কি করতে হবে প্যাটার্ন প্রোডাক্ট দিতে হবে এবার আশা করি সেল প্রাইসটা আসবে দেখি তো আসছে কিনা তারপরে সেম আসবে কেন ভুল করছি তাই না স্যার বলে দিবেন ভ্যাটকে তো আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে তাই না পয়েন্ট 15 45 টাকা বেশি আসবে তো ক্যালকুলেশনে ভুল করছি আমি এইজন্য 50 টাকার মতো আসবে স্যার। হ্যাঁ প্রায় 50 টাকার মতো আসবে। 50 52 টাকার মতো আসবে, 60 টাকা। যাই হোক, আমি যে জিনিসটা বুঝতে চাইছিলাম সেটা হচ্ছে যে কোন একটা জায়গায় অনেক সময় আমাদেরকে এরকম ভ্যালু লাগতে পারে। মনে করেন x প্লাস কি জানেন যে x প্লাস ধরেন যে y, এটা তো দুটো ভ্যালু অ্যাসাইন করছি এরকম। এখন ধরেন x প্লাস y, x এর মধ্যে x এর ভ্যালু থাকবে আবার কি y এর ভ্যালু। এই ধরনের অ্যাসাইনমেন্ট কাজ করার জন্য মানে হচ্ছে x এর ভ্যালুতে x এর সাথে আরো এক যোগ করবে বা দুই যোগ করবে। সাপোজ ফর एग्जांपल y যোগ করে আবার সেটাকে x এর মধ্যে রাখবে। এখন প্রিভিয়াসলি দেখেন x এর ভ্যালু কত এখানে 10 তাই তো 10 বর্তমানে 10 জি। এখন আপনি যদি x কে ইকো করেন এখন কি করবে দেখেন ইকো x এখন যদি x কে ইকো করেন দেখেন x এর ভ্যালু এবার কি হয়ে যাবে এবার দেখেন কি হয়ে গেছে x এর ভ্যালু কত হয়ে গেছে 30 হচ্ছে। কেন হচ্ছে জানেন কেন হচ্ছে কারণ x এর ভ্যালু 30 হওয়ার কারণ হচ্ছে প্রথমে x এর ভ্যালুতে x এর মান এবং y এর মান দুটোই যোগ করে সেটাকে x এর মধ্যে রাখছে। এই যে অ্যাসাইনমেন্ট দিয়ে x এর ভিতরে রাখছে। এই ক্ষেত্রে এখানে আমরা এই যে এটা লিখলাম এটাকে একটা সংক্ষেপে লিখতে পারি। সংক্ষেপে লেখার নিয়ম হচ্ছে এরকম x প্লাস ইকুয়াল টু y দেখবেন সেম আউটপুট আসবে ইকো x সরি। এবারে দেখেন কি আসে সেম আউটপুট আসার কথা যদি সবকিছু ঠিকঠাক থাকে। কত আসছে এবার কত 50 আসছে। কত দেখি তো 50 আসার কারণ কি বলেন তো এবার 50 কারণ কি আগের 30 আর পরের 20 আগের হচ্ছে 30 এরপরে আবার কি হইছে x এর ভ্যালুতে কি হইছে এই যে এখানে x এর ভ্যালু x এর ভ্যালু আছে x এর ভ্যালুটাকে সে ধরে নিই। এখন যদি আমি এগুলাকে যদি কমেন্ট আউট করে দিই এখন কিন্তু আবার অন্যরকম দেখবো। এখন 30 দেখবো 30 ঠিক আছে 30 এই জিনিসগুলোর কারণে আমাকে অ্যাসাইনমেন্ট অপারেটর পিএইচপি অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করতে হবে। অ্যাসাইনমেন্টের সাথে মানে প্লাস মাইনাস দিয়ে এইভাবে করতে হবে। যেমন x = y এটা হচ্ছে x
x এর ভ্যালু x তো এর ভ্যালুতে y এর ভ্যালুটা অ্যাড অ্যাড করছি করছি পরের বারের জায়গায় দেখেন x x প্লাস প্লাস ইকুয়াল টু ইকুয়াল y টু দিয়ে y দিয়ে এটার মান হচ্ছে মিনিং হচ্ছে x ইকুয়াল টু x প্লাস y x এর ভ্যালু এবং y y এর ভ্যালু এর ভ্যালুকে যোগ করে আবার x এর ভিতরে অ্যাসাইন করা হয়েছে অ্যাডিশন অনুরূপভাবে সাবট্রাকশন মাইনাসের ক্ষেত্রে কি রকম x এর ভ্যালুতে x এর x ভ্যালু এর ভ্যালু থেকে থেকে y y এর ভ্যালু বাদ দিয়ে আবার এটাকে x এর ভ্যালুতে রাখা হয়েছে ঠিক অ্যাজ ইট ইজ অন্যান্যগুলাই এটাই হলো অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ অ্যাসাইনমেন্ট স্যার বলেন ইমেল জয়েন দিতেছে অ্যাকসেপ্ট করেন আসুক দিছিল একবার ওকে জানি এবার দেখেন PHP তে কম্পারিজন অপারেটর বোঝাটা খুবই দরকারি কম্পারিজন অপারেটর কারণ মোস্ট অফ দ্য টাইম আমাদেরকে PHP তে কম্পারিজন অপারেটরটা আমাদেরকে ব্যবহার করতে হবে কম্পারিজন অপারেটর মানে হচ্ছে কি কম্পারিজন অপারেটর দিয়ে বোঝায় কি আমাদের দুটো ভ্যালুকে কি করা কম্পেয়ার করা দুটো ভ্যালু সমান কিনা দুটো ভ্যালু সেম কিনা সেম ডাটা টাইপ কিনা ঠিক আছে এগুলোর জন্য জব বড় ছোট কিনা ছোট বড় কিনা একটা থেকে একটা ভ্যালুকে কম্পেয়ার করার জন্য আমাদেরকে PHP তে কম্পারিজন অপারেটর ব্যবহার করতে হবে ঠিক আছে সে একটা PHP কম্পারিজন অপারেটর দুটো জিনিসকে কম্পেয়ার করে একটা হচ্ছে সে নাম্বারকে কম্পেয়ার করে অথবা কোনো একটা স্ট্রিংকে সে কম্পেয়ার করে স্ট্রিং এর ক্ষেত্রে কম্পেয়ার করাটা একটু অন্যভাবে করে একটা অ্যালফাবেটকে ধরে সে কম্পেয়ার করে এখন এই যে দুইটা অপারেটর দেখতেছেন ইমেল ভালো আছেন আপনি জি স্যার এটা আছে মোটামুটি কম্পারিজন অপারেটর সাপোজ ধরেন একটা ভ্যালু হচ্ছে s এর মান হচ্ছে 10 বা 5 30 দেন আর ধরেন একটার ভ্যালু হচ্ছে একটা মনে করেন যে m এর ভ্যালু ধরেন যে 20 বা 20 না আসলে 40 দিলাম এখন আমি কম্পেয়ার করে দেখব যে s এবং m দুটো ইকুয়াল কিনা ঠিক আছে এখন আপনি যদি বারডাম করেন s ইকুয়াল যদি m দেন এখন আউটপুটে কি আসে এটা একটু খেয়াল করবেন আউটপুটে কি আসে বুলিয়ান ভ্যালু রিটার্ন করছে কি ফলস কেন রিটার্ন করছে বলেন ফলস কেন রিটার্ন করছে স্যার বুলিয়ানেরই সেটা মানে মিথ্যা প্রমাণিত হয়েছে এইজন্য ফলস আসছে কম্পারিজনের ক্ষেত্রে PHP সবসময় ট্রু ফলস রিটার্ন করে ট্রু অথবা ফলস রিটার্ন করে জি স্যার কম্পারিজনের ক্ষেত্রে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সবসময় ট্রু অথবা ফলস রিটার্ন করবে এখন আমি এখানে ট্রু ফলস রিটার্ন করতে আমি বলছি যে s ইকুয়াল m মানে এটা হচ্ছে যে ইকুয়াল কিনা মানে s এর ভ্যালু আর m এর ভ্যালু সমান কিনা দুটো সমান কিনা সেটা আমি চেক করছি এখন PHP রেন্ডারিং করে দেখতেছে PHP ইঞ্জিনটাকে রেন্ডারিং করে দেখতেছে s এর ভ্যালু এবং m এর ভ্যালু দুটো সেম না একটা হচ্ছে 30 একটা হচ্ছে 40 সেজন্য সে বলতেছে কি এটা ফলস এটা সঠিক নয় ঠিক আছে এখন আমি যদি বলি এটাকে যদি ইকুয়াল না দিয়ে আমি যদি এখানে একটা যদি এম্পারসেন্ট এক্সক্লেমেশন মার্ক নট ইকুয়াল দিয়ে এবার যদি রিলোড দেই এবার কি বলতেছে ট্রু মানে আমার এই যে আমার এই লজিকটা আমি যে লজিকটা করছি কম্পেয়ারটা করছি এটা সত্য নট ইকুয়াল m ঠিক আছে x এর মান m এর সমান নয় s এবং m সমান নয় ঠিক আছে আবার আরেকটা জিনিস দেখাই এইবার সেটা হচ্ছে আমি এবার বলবো ভারডাম করে ডাউন করব এভাবে বললাম যে s ইকুয়াল m এবার কি আউটপুট আসে এটা দেখ এবার আউটপুট আসবে ফলস
ফলস আসছে কেন আসছে কারণ এইখানে এই যখন এটার আগে তো প্রিভিয়াসলি দেখছিলাম কি আগে প্রিভিয়াসলি দুইটা ইকুয়াল দিয়ে দেখছিলাম দুইটা সেম কিনা সেম ভ্যালু কিনা ঠিক আছে ভ্যালু সেম কিনা এটা কম্পেয়ার করছে এখন s এবং m এর এখানে এটা রিটার্ন আসবে ট্রু প্রথমটাতে ট্রু আসবে এবং পরেরটা তো ট্রু আসছে কারণ কি পরেরটাতে ট্রু আসার কারণ হচ্ছে এই যখন আপনি কম্পেয়ার করার জন্য দুইটা ভেরিয়েবলকে কম্পেয়ার করার জন্য দুইটা ডাবল ইকুয়াল দিয়ে কম্পেয়ার করবেন তখন সেই কম্পেয়ার করে কি জানেন ভ্যালু কম্পেয়ার করে সরি equal operator only compares only value but identical equal and identical operator compares values and sorry both value and data type এই যে ট্রিপল ইকুয়াল যেটা আছে এটা কম্পেয়ার করবে দুইটা ভ্যালু সমান কিনা এবং দুইটা সেম ডাটা টাইপ কিনা এটাকে কম্পেয়ার করে ট্রিপল ইকুয়াল দিলে কি করবে আমার দুইটা ভ্যারিয়েবলের ভ্যালু সেম কিনা তারপরে কম্পেয়ার করবে দুইটা ভ্যারিয়েবলের ভ্যালু সেম ডাটা টাইপ কিনা ডাটা টাইপ সেম না হলে কি ফলস আসবে ডাটা টাইপ যদি সেম না হয় তাহলে ফলস দেখেন ফলস আসবে মানে দেখি তো কি আছে ফলস আসছে না লাস্টটা ফলস আসছে অথবা আমি এইটাও করব না এবার দেখেন কি অবস্থা তারপরে ফলস আসছে কেন ফলস আসছে কারণ এটা হচ্ছে এখানে ইন্টিজার আর এইখানে এটা হচ্ছে কি ফ্লোটিং পয়েন্ট নাম্বার এটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার এইজন্য দুইটা ডাটা টাইপ সেম না কম্পারিজনে ইন্টিজার থাকলে সেম হইতো দুটো ইন্টিজার হইলে সেম হতো না দুইটা ইন্টিজার হইলে হবে না শুধু যখন আপনি ট্রিপল ইকুয়াল দিয়ে করবেন তখন সে দুইটার ভ্যালুও সেম কিনা চেক করবে এবং দুইটার সেম ডাটা টাইপ কিনা চেক করবে এর যে কোনো একটা ফলস পাইলে সে ফলস রিটার্ন করবে ভ্যালু যদি না মিলে তাও ফলস রিটার্ন করবে এবং ডাটা টাইপ সেম না হলে তাও ফলস রিটার্ন করবে এক কথায় কি করবে ডাটা এবং ভ্যালু দুটো যদি সেম না হয় তাহলে সে টোটালি ফলস রিটার্ন করবে দুটার ভ্যালু অবশ্যই সেম হইতে হবে সেম ডাটা টাইপ হইতে হবে ট্রিপল ইকুয়াল এটাকে বলা আইডেন্টিক্যাল অপারেটর এখানে কি বলছে রিটার্ন true x is equal to y and they are of the same type দুটোই সেম কিনা সেম ইকুয়াল কিনা ভ্যালু সেম কিনা এবং দুটো সেম ডাটা টাইপ কিনা সে চেক করে আর নট ইকুয়াল তো দেখাইছি নট ইকুয়াল এই নট ইকুয়াল এর আরেকটা অপারেটরের ব্যবহার আছে সেটা হচ্ছে দুইটা একটা গ্রেটার দ্যান স্মলার দ্যান গ্রেটার দ্যান এটা দিয়েও করা যায় আর নট আইডেন্টিক্যাল এর ব্যাপারটা হচ্ছে একটা এক্সক্লেমেশন মার্ক দিয়ে দুটো ইকুয়াল নট আইডেন্টিক্যাল এই সাইনটার মানে হচ্ছে নট আইডেন্টিক্যাল এখন আমি যদি এটাতে একটা যদি এক্সক্লেমেশন মার্ক দিয়ে এটা যদি রিটার্ন করি লাস্টের লাইনের এটা কি আসবে জানেন লাস্টের লাইনে
দেখেন দেখেন কথা সত্য, কথা লজিকটা সত্য, ঠিক আছে। এরপরে কি আছে? এরপরে কি আছে? গ্রেটার দেন লেস দেন, গ্রেটার দেন লেস দেন পারেন না এমন লোক আছে ম্যাথমেটিক্সে, অঙ্ক করে নাই, অঙ্ক করে নাই, পড়ালেখা করতেন ম্যাথমেটিক্স এইটা গ্রেটার দেন লেস দেন পারেন না এমন কেউ আছে? হ্যাঁ হ্যাঁ বলেন তো। স্যার এটা না পারলেও সমস্যা নাই স্যার, ওই যে এখন তো স্যার কোড করতে করতে স্যার শিখে যাইতেছে সবাই। গ্রেটার দেন লেস দেন, গ্রেটার দেন ইকুয়ালের মানে হচ্ছে যে এটা ট্রু রিটার্ন করে, সমান সমান অথবা বড় অথবা সমান, বড় অথবা সমান, মানে হচ্ছে বড় অথবা সমান, বড় অথবা সমান, এটার মানে হচ্ছে লেস দেন ইকুয়াল, মানে হচ্ছে লেস দেন, এটা হয়তো লেস হবে x এর থেকে y এর ভ্যালু কি, x y এর ছোট অথবা সমান, তাহলে ট্রু রিটার্ন করে। x is less than or equal to y, x y এর চেয়ে ছোট অথবা সমান। আর এইটা হচ্ছে সবচেয়ে বিরক্তিকর মানে পেইনফুল মানে সবচেয়ে বোঝাটা কঠিন একটা জিনিস, সেটা হচ্ছে বড় সমান অথবা ছোট, x y এর থেকে বড় সমান অথবা ছোট। হ্যাঁ, স্পেসিফিক অপারেটর PSP7 এ নতুন করে আবিষ্কার করা হয়েছে, PSP7 এ আসছে এটা ভার্সন, এইটা আগে কিন্তু এটা ছিল না, এটা এটা PSP7 থেকে শুরু হয়েছে। এখন কত চলছে স্যার PSP? এখন PSP 7.4.10 7.4 ভার্সন। এরপর আসেন ইনক্রিমেন্ট অপারেটর, ডিক্রিমেন্ট অপারেটরের ভিতরে অনেক বড় একটা পার্থক্য আছে, যেটা কোডে দেখাইতে হবে। ইনক্রিমেন্ট অপারেটর আগে প্রথমে দেখেন ইনক্রিমেন্ট দুই রকমের, একটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। প্রি ইনক্রিমেন্ট কিরকম? প্রি ইনক্রিমেন্ট হচ্ছে আগে ইনক্রিমেন্ট করবে তারপরে রিটার্ন করবে, আর পোস্ট ইনক্রিমেন্ট করবে কি, প্রথমে রিটার্ন করে তারপরে ইনক্রিমেন্ট করে, এক দিয়ে ইনক্রিমেন্ট করে, এক ভ্যালু বাড়াবে, একটা ভ্যালু বাড়াবে। যেমন আসেন এখানে ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্ট। সাপোজ ধরেন প্রাইস ইকুয়াল টু 10, ঠিক আছে। এখন আমি বললাম প্রাইস প্লাস। এখন আপনি যদি ইকো করেন, দেখেন আসলে কি আসে, প্রাইস যদি রিটার্ন করেন কি আসে দেখেন তো, বুঝতে হবে। 11 আসছে। কেন 11 আসছে? এখানে 11 আসার কারণ হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। এটা কি ইনক্রিমেন্ট? পোস্ট ইনক্রিমেন্টের সিস্টেম কি? কই পোস্ট ইনক্রিমেন্ট কি করবে? আগে x এর ভ্যালু রিটার্ন করবে, তারপরে রিটার্ন করা ভ্যালুকে এক দ্বারা বাড়ায় নেবে। নেটওয়ার্কে ডিস্টার্ব করবে, নেটওয়ার্কে ডিস্টার্ব কথা শুনতে পান না? এখন ঠিক আছে মোটামুটি। আচ্ছা পোস্ট ইনক্রিমেন্ট কি করে? প্রথমে x এর ভ্যালুকে প্রথমে রিটার্ন করে, ডাটাকে রিটার্ন করে, তারপরে এক বাড়ায়। আর প্রি ইনক্রিমেন্ট প্রথমে এক বাড়ায় নিবে, এক ভ্যালু যোগ করবে, যোগ করার পরে রিটার্ন করবে। কত? 9। এখন এটা তো প্রাইস, তাই না? জি স্যার। এখানে তো বাড়ায় নিছি। আচ্ছা এইখানে দেখেন কি আছে। আমি 54 নম্বর লাইনে এখানে আমি এই নাম্বার লাইনে একটা ইকো করছি। দেখেন
প্রাইসের ভ্যালু প্রথমে কত? প্রাইসের ভ্যালু প্রথমে কত? ইকো করছি 10 প্রাইস, ইকো করছি তাহলে প্রাইস, প্রাইসের ভ্যালু কত তাহলে আসছে? প্রাইসের ভ্যালু কত আসছে? 10 এই লাইনের পরে আইসা বলছি যে প্রি ইনক্রিমেন্ট আগে এক বাড়াবে, তারপরে সে কি করবে? প্রাইসের সাথে সেই ভ্যালু সে যোগ করবে। তার মানে প্রাইসের ভ্যালু আগে যদি কত ছিল? আগে কমবে, সরি বাড়বে না, এটা তো মাইনাস ডিক্রিমেন্ট দিছি, সরি ডিক্রিমেন্ট না ইনক্রিমেন্ট দেখায়, ইনক্রিমেন্ট দেখাই, সরি আগে ইনক্রিমেন্ট আগে ইনক্রিমেন্ট বুঝেন। প্রথমবার প্রাইসের ভ্যালুটা সে কি রাখতেছে এটাকে যদি এখন কমেন্ট আউট করি, তাহলে এখন যদি ইকো করি তাহলে 11 আসবে রেজাল্ট 11। এটা হচ্ছে যে প্রি ইনক্রিমেন্ট কি করে? প্রথমে এক x এর ভ্যালু ধরেন এখানে প্লাস প্লাস x তো x এর ভ্যালু প্রথমে 1 বাড়ায়া তার সাথে x এর ভ্যালুকে যোগ করে তারপরে x রিটার্ন করে বাট পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে বিষয়টা পুরোটাই উল্টা। দেখেন এবার এখানে পুরো একটা পার্থক্য আছে, আলাদা একটা পার্থক্য পাবেন। এটাকে রিটার্ন করলে আসবে এটাকে যদি ইকো দেন তাহলে প্রাইস প্লাস এখানে কত? প্রাইসের ভ্যালু কত? 10 আমি প্রাইসকে প্রাইস প্লাস কি ইকো করছি? প্রাইস প্লাস কে ইকো করছি। আমার কত আসছে? 10 আসছে। ঘটনা কি 10 আসছে কেন? আমি তো প্রাইসকে বলছিলাম যে পোস্ট ইনক্রিমেন্ট দিছি। আমার তো যেহেতু এখানে 11 হওয়ার কথা না, এটাতে এই ভ্যালুটা এই লাইনে 17 নম্বর লাইনে 10 নম্বর এই আউটপুটটাতে 11 হওয়ার কথা ছিল। 11 হয় নাই কেন? আউটপুট 11 হয় নাই কারণ কি দেখেন, আমি যদি এইটা যদি বাদ দিই আপাতত এখানে হওয়ার কথা ছিল তো 11 তাই তো 11 হয় নাই কারণ পোস্ট ইনক্রিমেন্ট প্রথমে ভ্যালু রিটার্ন করে প্রথমে ভ্যালু রিটার্ন করবে, তারপরে সেই ভ্যালু থেকে এক যোগ করে প্রথমে রিটার্ন করে। পোস্ট ইনক্রিমেন্ট প্রথমে রিটার্ন করবে, তারপরে তার সাথে এক ভ্যালু যোগ করবে। এই কারণে আমাকে এখানে কি দেখাইছে? আউটপুটে প্রথমে দেখাইছে 10। এইবার এই 10 এর পরে এবার যদি আপনি যদি এটাকে যদি প্রাইসের ভ্যালু কত সে আবার বলবে কত? 11। এখন কিন্তু আর 10 নাই, এখন 11 হইছে। প্রথমে কি করবে? রিটার্ন করবে। এটা প্রথমে রিটার্ন করে প্রাইসের ভ্যালুকে রিটার্ন করে ভেরিয়েবল ডাটাকে রিটার্ন করবে, তারপরে তার সাথে রিটার্ন করে তার সাথে এক যোগ করবে। এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট এবং প্রি ইনক্রিমেন্টের মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্থক্য। তাহলে প্রথমে স্যার হচ্ছে অরিজিনাল ভ্যালুটাই দেখাবে। ইয়েস, পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে প্রথমে অরিজিনাল ভ্যালু দেখাবে, তারপরে এক যোগ করবে, অরিজিনাল ভ্যালুর সাথে এক যোগ করে। আর প্রি ইনক্রিমেন্টের ক্ষেত্রে ভ্যালুর সাথে ভ্যারিয়েবলের যে ডাটা আছে তার সাথে এক যোগ করবে, তারপরে সে ভ্যালু রিটার্ন করবে। এইটাই হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট এবং প্রি ইনক্রিমেন্ট এবং পোস্ট ইনক্রিমেন্ট অথবা প্রি ডিক্রিমেন্ট বা পোস্ট ডিক্রিমেন্টের মোস্ট ইম্পর্টেন্ট পার্থক্য। স্যার প্রিটা আরেকবার একটু দেখাবেন স্যার। প্রি ইনক্রিমেন্ট আচ্ছা প্রি ইনক্রিমেন্ট দেখাচ্ছি। এতক্ষণ যেটা দেখছেন সেটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। এখন পুরোটাকে কমেন্ট আউট করে দিলাম। আমি প্রথমে প্রি ইনক্রিমেন্ট করব। প্রি ইনক্রিমেন্ট এখন বললাম যে ইকো মাইনাস সরি প্রাইস। হিসাব মতে কত আসার কথা? কত হবার কথা? এক ডিক্রিমেন্ট হওয়ার কথা। এখন এই প্রাইসের সাথে যে ইকো করছি মানে বলছি প্রাইস থেকে এক কমায় দাও। এক কমায় দিছে না? জি স্যার দিছে। আবার দেখেন পরেরবার কত দিছে? 8 দিছে। আরো কত দিল? 7 6। ঠিক আছে না? জি স্যার এভাবেই দিছে।
এভাবে দিতে এইভাবে, ঠিক আছে। এখন আমি আবার এখানে P2 P2 তে দেখেন তো কি অবস্থা হয়, কত 5 হলো কেন স্যার? এটা কি ডিক্রিমেন্ট না? জি স্যার। আমাদের তো ডিক্রিমেন্ট দরকার না, আমাদের পোস্ট ডিক্রিমেন্ট দরকার। আগে তো প্রি ইনক্রিমেন্ট দেখাইছি, এবার হচ্ছে পোস্ট ডিক্রিমেন্ট। দেখেন পোস্ট ডিক্রিমেন্টে সে কি করছে, P2 এর ভ্যালু আমি তো কমাই দিছিলাম, বলছিলাম এক কম দিতে, তার মানে কত আসছে, কত 19 না এলেনে 20 থেকে এক কমাইতে বলছি না, কিন্তু আসছে B। কেন 20 আসছে? কারণ পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে প্রথমে ভ্যালু রিটার্ন করবে, তারপরে আবার যদি ইকো দেন পরের লাইনে হচ্ছে পরের লাইনে কমবে। এবারে দেখেন কত 19। এটাই হচ্ছে পার্থক্য। জি স্যার। আচ্ছা, একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর, ঠিক আছে। ইনক্রিমেন্ট অপারেটর অথবা ডিক্রিমেন্ট অপারেটর, দুটো প্লাস অথবা দুটো মাইনাস, এবং দুটো প্লাস দুটো মাইনাস হচ্ছে মানে হয় আগে দুটো প্লাস নাহলে আগে দুটো মাইনাস, অথবা পরে দুটো প্লাস নাহলে পরে দুটো মাইনাস, চারটা জিনিস। স্যার পোস্টের ব্যাপারটা হচ্ছে স্যার, পোস্টের ক্ষেত্রে হচ্ছে ফার্স্টে রিটার্ন করবে, পরে হচ্ছে মানে ভ্যালুটা দেখাবে, পরে এক যোগ হবে। আর প্রি এর ক্ষেত্রে আগে এক কমাইয়া ফেলবে, তারপরে রিটার্ন করবে। প্রি এর ক্ষেত্রে স্যার আর লাগবে না, মানে একটা লাইন বেশি লাগবে না, এই তো? হ্যাঁ প্রি এর ক্ষেত্রে এক লাইন বেশি লাগে না, পোস্টের ক্ষেত্রে এক লাইন বেশি লাগে। প্রথমে ডাটা সে কি করে রিটার্ন করবে, তো এই কারণে আমাকে কি করতে হয়, ডাটাটা আবার কি করতে হয়, আবার ইকো করতে হয়। জি স্যার, বুঝতে পারছি। এবার আসে লজিক্যাল অপারেটর। তো লজিক্যাল অপারেটর যাওয়ার আগে একটু বিরতি চাইছিলাম, একটু বিরতি দরকার আমার। জি স্যার। আপনারা লজিক্যাল অপারেটরগুলো দেখেন, একটু ঘাটতে থাকেন বাকিটা। আচ্ছা, এরপর আমরা এবার দেখব লজিক্যাল অপারেটরগুলো আসলে কি। আমরা বলছিলাম কিনা জানি না, ম্যাথমেটিক্স লজিক্যাল অপারেটর হচ্ছে যে মানে এন্ড অর এক্সঅর, এই যে ডাবল এন্ড এম্পারস্যান্ড, এই দুটো পাইপলাইন আর একটা হচ্ছে এগুলো হচ্ছে লজিক্যাল অপারেটর। কন্ডিশনাল স্টেটমেন্টকে কম্বাইন করার জন্য অপারেটরগুলো ব্যবহার করে থাকি। আমরা এই লজিক্যাল অপারেটরগুলো ব্যবহার করি। কন্ডিশনাল যখন আমরা করতে যাব, তখন মানে আমাদের নির্দিষ্ট কোনো একটা শর্ত সাপেক্ষে কোনো যদি কম্পেয়ার আমাদের করা লাগে, তখন আমরা লজিক্যাল বিষয়গুলো লজিক্যাল অপারেটর ব্যবহার করি। এই লজিক্যাল অপারেটরের ক্ষেত্রে একটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা পার্থক্য আছে। লজিক্যাল অপারেটরের ক্ষেত্রে আমাদের আপনি যখন and ব্যবহার করবেন এবং x and y কে যখন আপনি যদি কম্পেয়ার করতে যাবেন, লজিক্যালি কম্পেয়ার করতে যাবেন, তখন যে কোনো অপারেটরের যে কোনো একটা যদি ট্রু হয়, যে কোনো দুইটাই যদি ট্রু হয়, x এবং y এর ভ্যালু যদি ট্রু হয়, x এর কন্ডিশন y এর কন্ডিশন যদি ট্রু কন্ডিশন হয়, তখন সে ট্রু রিটার্ন করে, নইলে সে ফলস রিটার্ন করবে। অর এর ক্ষেত্রে লজিক্যাল অর, এইটার ক্ষেত্রে এবং এইটার ক্ষেত্রে এই দুইটা সেম জিনিস, একটাতে ইংলিশে লেখা আর একটা হচ্ছে পাইপলাইন। এই দুইটা পাইপলাইন, এই যে বলা হয় এটা অথবা এই দুইটা পাইপলাইন, এটাকে পাইপলাইন বলা হয়। এটা এই চিহ্নটা কোথায় আছে? এই চিহ্নটা আছে শিফট ডান সাইডে এন্টার বাটনের উপরে ব্যাকস্পেস কি এর নিচে যে ব্যাকওয়ার্ড স্ল্যাশ আছে, ওটার উপরে শিফট দিয়ে যদি ব্যাকওয়ার্ড স্ল্যাশ প্রেস করেন তাহলে এটা পাবেন, পাইপলাইনটা পাবেন। এটাকে পাইপলাইন বলা হয়।
পাইপলাইন বললো কেন স্যার? এর নামই পাইপলাইন, এটা নামই পাইপের পাইপলাইন, মতো দেখতে তো এইজন্য পাইপের পাইপলাইন মতো বলা দেখতে হয়। তো এইজন্য পাইপলাইন বলা হয়। ও আচ্ছা, পাইপ বলে পাইপ, পাইপ বলে এটাকে পাইপ, এরকম এটাকে অপারেটর, এরকম অপারেটর, মানে কিটা এরকম, সাইনটাই। এইজন্য সাইনটাই। স্যার বলেন। বলেন। এই যে আমরা বিভিন্ন কাজের ক্ষেত্রে স্যার এই যে ট্রু ফলসটা যে স্যার করতেছি স্যার, ট্রু ফলসটা আসলে কেন দরকার স্যার? ট্রু ফলসটা কিসের ক্ষেত্রে ইউজ হবে? আচ্ছা, ট্রু ফলস কেন করবেন? ট্রু ফলস কেন করবেন? আচ্ছা দেখেন দেখেন এখানে একটা এক্সাম্পল এখানে আছে, একটা এক্সাম্পল আছে, এক্সাম্পলে কেন ট্রু ফলস রিটার্ন, কেন ট্রু ফলস রিটার্ন, কোন একটা কন্ডিশন, কোন একটা কন্ডিশন। দেখেন এখানে কি বলছে, দেখেন এখানে কি বলছে, x এর ভ্যালু কত, x এর ভ্যালু কত, সরি 100, y এর ভ্যালু কত, y এর ভ্যালু কত, 50। 50। এখন আপনি এখন কন্ডিশনালি আপনি কন্ডিশনালি কন্ডিশনাল দিছেন, একটা কন্ডিশন দিছেন যে যে x সমান সমান x 100 and y 100 and y সমান সমান হয়, 50 হয়, তাহলে আমাকে ইকো হ্যালো ওয়ার্ল্ড দেখাবে, নইলে দেখাবে না। নইলে দেখাবে না। আমি বললাম x এর, আমি বললাম y এর মান আমি বললাম 45, y এর মান 45, আমি বললাম x এর মান, x এর ভ্যালু দিলাম y এর 100, ভ্যালু দিলাম y এর 100, ভ্যালু দিলাম y এর ভ্যালু দিলাম 45। 45। এগুলা এগুলা কন্ডিশনাল অপারেটরে, কন্ডিশনাল স্টেটমেন্ট যখন ব্যবহার করবেন শর্ত সাপেক্ষে, কোন একটা নির্দিষ্ট শর্ত দিয়ে যখন আপনি যখন কম্পেয়ার করতে যাবেন, কন্ডিশনাল স্টেটমেন্ট চালাবেন, এই লজিক্যাল অপারেটর গুলোর দরকার হয়। এখানে एग्जांपल দেখেন, এখানে एग्जांपल x দেখেন, এর একটা ভ্যালু আছে, x এর ভ্যালু আছে, x এর মান হচ্ছে 100 আর y এর ভ্যালু হচ্ছে আপনার এখন আমি 54। বললাম যে x এখন এর আমি মান বললাম যদি যে 100 x হয় এর মান এবং যদি y এর 100 মান হয় এবং y এর মান তাহলে যদি 50 হয়, তাহলে সে ইকো হ্যালো ওয়ার্ল্ড দেখাবে। এলস সে বলবে আমি বললাম কি ইকো সরি both are not same, ঠিক আছে? আমি এটা বললাম, এখন আমি এটা বললাম, এবার রান করেন, কি দেখাবে দেখেন, এবার রান করেন, কি দেখাবে দেখেন। আচ্ছা, সিনট্যাক্স অপারেটর ভুল হইছে আমার, আচ্ছা সিনট্যাক্স অপারেটর ভুল হইছে আমার, ঠিক আছে? আমি ঠিক আছে, আমি এখানে একটা ব্রেক এখানে দিয়ে নিয়ে এখান থেকে নিয়ে আসি। এখানে একটা ব্রেক দিয়ে এখান থেকে নিয়ে সাপোজ আমি বললাম ট্যাগ as d equal to 100 এবং bcd এটা ইকুয়াল টু মনে করেন 35, মনে করেন 35। আমি একটা কন্ডিশন লিখব if ঠিক আছে, else সে কি করবে, আমি বললাম যে ডলার ASD equal 100 হ্যাঁ, and বললাম যে তারপর cbd equal হয়, তাহলে সে আমাকে ইকো করবে 40 হয়, তাহলে সে আমাকে ইকো করবে হ্যালো, ঠিক আছে? else সে আমাকে রিটার্ন করবে কি সরি, else সে রিটার্ন করবে কি সরি, both are not same, এটা দিয়ে আমাকে এটা শো করবে। এখন দেখেন আমি এখানে একটা কন্ডিশন লিখছি, if condition একটা else condition, এখানে দুইটা কন্ডিশন আছে। যখন শুধুমাত্র if কন্ডিশন থাকে এটুকু পর্যন্ত, তখন এটাকে বলা হয় if কন্ডিশন। আর if এর সাথে যদি else এটাকে বলা হয় if else কন্ডিশন, তাহলে এটাকে বলা হয় if else কন্ডিশন। এখন যদি আমি এটাকে যদি রান করি, কোন লেখাটা আসছে, সরি both not same আসছে, সরি both not same কেন আসছে, else ব্লক, হ্যাঁ যেহেতু আমার কন্ডিশনটা মিলে নাই, এইজন্য সে আমাকে else ব্লক নিয়ে গেছে। else ব্লকের কোড মানে এটা হচ্ছে if ব্লক, এটা হচ্ছে if ব্লক, আর এটা হচ্ছে else ব্লক। if ব্লকে সবসময় এখানে ট্রু রিটার্ন করবে, এখানে ট্রু রিটার্ন করে if ব্লকে, এটা সবসময় ট্রু রিটার্ন করতে হবে। যদি ট্রু ফলস হয় তাহলে else কন্ডিশনে চলে যাবে। if ব্লক সবসময় ট্রু রিটার্ন করে। আমি বললাম আমি এখানে 40 দিয়ে দিলাম, 40 দিয়ে দিলাম, 40 দিয়ে দিলাম। এবার দেখেন 40 দিয়ে দিলাম, এবার দেখেন এখন কি হ্যালো ওয়ার্ল্ড দেখেন। এই if ব্লক সবসময় ট্রু রিটার্ন করবে, এবং এখানে দুইটা কন্ডিশনের মধ্যে আমি একটা কন্ডিশনাল চালাইছি, দুইটা ভ্যালুর ভিতরে এন্ড অপারেটরের
আউটপুট হবে কি রকম? আউটপুট হবে কি রকম? যদি দুইটা ভ্যালু যদি সেম হয়, যদি দুইটা ভ্যালু ট্রু রিটার্ন করে, দুইটা ভ্যালু যেমন ট্রু as রিটার্ন equal করে, to 100 যেমন as equal to 100 এটাও ট্রু, CBD equal to BC 40 CBD equal to 40 এটাও ট্রু, এটাও ট্রু রিটার্ন করছে, এটাও ট্রু, এবং এটাও ট্রু। এবং এইজন্যই সে আমাকে এইজন্যই সে আমাকে এই জিনিসটা তাহলে এই কন্ডিশন পুরোটা আমার কন্ডিশনটা ট্রু, পুরো কন্ডিশনই ট্রু, এটাও ট্রু এটাও ট্রু, এই কারণে পুরো কন্ডিশন ট্রু, যার কারণে আমাকে এটা দেখাইছে। এটা যদি এরকম হইতো, এটা যদি তাহলে এরকম আমাকে হইতো ফলস রিটার্ন করতে, তাহলে আমাকে ফলস রিটার্ন করতে, তাহলে সে এখানে এসে ফলস পাইতো, তাহলে এই ব্লকে ঢুকতো না, চলে যেত, সে এলস ব্লকে চলে যেত সরাসরি। এটা ফলস এখানে রিটার্ন করতো, ঢুকতো না, এখানে ঢুকতো না, এই ব্লকে না ঢুকে সে কি করতো? এই ব্লকে চলে আসতো, এলস ব্লকে চলে আসতো। দেখেন সে এলস ব্লকে চলে গেছে। দেখেন সরি, দ্য বোথ আর নট সেম। এই হচ্ছে কন্ডিশনাল মানে কি লজিক ব্যবহার করার কারণ। এখন এবার অর অপারেটরের কাজ, অর অপারেটরের কাজ কি? অর অপারেটর অর অথবা দুইটা পাইপলাইন, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে বলছে যে x বলছে যে x অর y, ঠিক আছে? ভেরিয়েবল x অর ভেরিয়েবল y, ভেরিয়েবল x অর ভেরিয়েবল y। এটা কখন রিটার্ন করে? ট্রু কখন রিটার্ন করে? x অর either y x or y is true, x true হয়তো or y x true or y এটা true। যদি হয় মানে x অথবা y, মানে x অথবা y যে কোনো যদি একটা ট্রু হয় তাহলে সে কি রিটার্ন করবে? ট্রু রিটার্ন করবে। এখন এই ক্ষেত্রে দেখেন এই ক্ষেত্রে আমরা যদি অর ব্যবহার করি, এখানে x এর মান সরি অর এবার কিন্তু হ্যালো ওয়ার্ল্ড দেখাবে, এবার কিন্তু হ্যালো ওয়ার্ল্ড দেখাবে। দেখেন দেখাইছে হ্যালো ওয়ার্ল্ড দেখাইছে, হ্যালো ওয়ার্ল্ড দেখাইছে, হ্যালো ওয়ার্ল্ড লিখছি তো ভুল লিখে ফেলছি, বান সরি। হ্যালো ওয়ার্ল্ড দেখাইছে, হ্যালো ওয়ার্ল্ড দেখাইছে। আর কি আছে? দরিগুলিসন সাহেব আছে নাকি? বুঝতেছ নাকি? চুপ করে আছে। আছে স্যার। নাই। কিছু বুঝতেছেন? কিছু বুঝতেছেন? অর অপারেটর এগুলো বুঝতেছেন? জি স্যার। জি। আচ্ছা ভেরি গুড। হিমেল বুঝছেন এটা এখানে ইমেল বুঝছেন এটা এখানে এই বিষয়টা কেন হচ্ছে? মাথায় ঢুকছে? মাথায় ঢুকছে? জি স্যার। বেশ। অরের ব্যাপারে স্যার ইয়া নাই স্যার, অরের ব্যাপারে হচ্ছে যে কোনো একটা হইলেই হলো, যে কোনো একটা ট্রু হইলে হয়ে যাবে, ট্রু রিটার্ন করবে। আর x এর ক্ষেত্রে কি জানেন? x এর ক্ষেত্রে ট্রু কখন রিটার্ন করে? ট্রু ইফ either x or y is true but not both। দুইটাই ট্রু হইতে পারে, দুইটাই ট্রু হতে পারবে না, হয় x true নাইলে y true। তখনই সে ট্রু রিটার্ন করে। x অর এই x অরটা তখনই রিটার্ন করে, ট্রু রিটার্ন করবে। হয় x এর মান ট্রু অথবা y এর মান ট্রু, কিন্তু দুইটার মান একসাথে ট্রু হইতে পারবে না, তখনই সে ট্রু রিটার্ন করে। এই হচ্ছে বিষয়। এটা হচ্ছে স্ট্রিং অপারেটর, স্ট্রিং অপারেটর আছে ইকুয়াল ইনইকুয়াল, সেম জিনিস ইউনিয়ন করার জন্য। আরেকটা স্ট্রিং এর মধ্যে আরেকটা বড় অপারেটর আছে, সেটা কন্ডিশন আছে। একটা জিনিস দেখাই, সরি একটা কনক্যাটেনেশন অপারেটর আছে, কনক্যাটেনেশন কি? কনক্যাটেনেশন হচ্ছে সাপোজ আমি একটা ভেরিয়েবল, আরে না ফার্স্ট নেম আমি ফার্স্ট নেম বললাম কি তরিকুল, এবার লাস্ট নেম নামে একটা ভেরিয়েবল নিলাম, বললাম যে কি ইসলাম। এখন আমি চাইতেছি তরিকুল ইসলামকে একসাথে জয়েন করে দেয়। তা আমি তো জাভাস্ক্রিপ্টে কি করছি? এরকমই তো করছিলাম, তাই না? জাভাস্ক্রিপ্টে দুইটা এরকম অপারেটর সাইন দিয়ে লাস্ট নেম প্রিন্ট আউট করছিলাম জাভাস্ক্রিপ্টে। এখন এটা করছি তো, এটা ইকো করছি, রেজাল্ট কি আসে দেখেন তো। ওয়ার্নিং চলে আসছে একটা, নন নিউমেরিক ভ্যালু এনকাউন্টার্ড অন লাইন নাম্বার 96। নন নিউমেরিক ভ্যালু পাইছে সে। নন নিউমেরিক ভ্যালু কোনটা? এইটা এটা হচ্ছে স্ট্রিং, এখানে দেখতে চাইছে প্লাস, এখানে দেখতে স্ট্রিং, এখানে সেজন্য সে নন নিউমেরিক ভ্যালু এনকাউন্টার। এখন আপনি যদি সাউন্ড কার হচ্ছে এরকম কার সাউন্ড আপনি যদি দুইটা ভেরিয়েবলের মান দুইটা ভেরিয়েবলকে যদি পাশাপাশি যদি যোগ করতে চান, অ্যাসাইন করতে মানে একসাথে যদি দেখাইতে চান,
তখন PHP তে দুইটা লাইনকে কনকেট করা, দুইটা ভেরিয়েবলকে কনকেট করার জন্য এরকম ডট 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 ফুল স্টপ ব্যবহার করা হয়। এরকম ডট ডট ফুল স্টপ ব্যবহার করা হয়, দুইটা ডট কনকেট করার জন্য। এখন এখন ফার্স্ট নেমের সাথে একটা স্পেস যোগ করে লাস্ট নেমকে এনকাউন্টার করছে, আর ফার্স্ট নেমের পরে একটা স্পেস আছে, স্পেস এটা সে কাউন্ট করবে না, এটা নিয়ে কোনো কিছু মাথা ব্যথার কোনো কিছু নাই। কিন্তু এই দুইটা ডট ফুল স্টপের পিছনে যে মাঝখানে একটা স্পেস আছে, কিন্তু এই যে এখানে একটা স্পেস আছে, আমি একটা স্পেস দিয়ে রাখলাম। স্পেস দেওয়ার পরে অটোমেটিক্যালি এটা ফরম্যাট, আর কোনো কিছু না। এখন আপনি যদি রিলোড দেন দেখেন তরিকুল এবং এরপরে ইসলাম আছে। মজার ব্যাপার হচ্ছে আমি যদি এখান থেকে একটা স্পেস সরাইয়া দিই, এবার দেখবেন তরিকুলের সাথে ইসলামটা লেগে গেছে। এই যে এখানে মাঝখানে একটা স্পেস দিলাম, এর কারণে তরিকুল ইসলামটা আলাদা হয়ে গেছে। আপনি তাহলে আরেকটা স্পেস দিতে পারেন, বড় করে দেন, কিছুই হবে না, সেম থাকবে। আপনি পাঁচটা স্পেস দেন আর দুইটা স্পেস দেন, স্পেস কাউন্ট করে একবার। কনকেটিনেশন বুঝছেন? যুক্ত করা স্যার, কনকেটিনেশন অর্থ যুক্ত করা। হ্যাঁ, জয়েন করা। নিযোগ আপনারা PHP তাইলে আগে থেকে কিছুটা দেখছেন, তাই না? ওরকম না স্যার, মোটামুটি একটু অল্প ছিল। আচ্ছা, বেশ ভালো। আমি বুঝতে পারতেছি আপনারা এগুলো জানেন, আপনাদের আইডিয়া আছে এগুলো। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমরা তাহলে কন্ডিশনালে চলে যাই একেবারে। স্যার PHP সম্পর্কে আইডিয়া নাই, তবে 99 সালে ভিজুয়াল বেসিক করছিলাম। ওই জায়গার সাথে কিছু মিলে প্রোগ্রামিং এর ভিজুয়াল বেসিক সি ল্যাঙ্গুয়েজেরই দেখাইছিল কম্পিউটার শিখছি যখন, তখন 99 সালে স্যার। ওইখানে স্যার এই সি ল্যাঙ্গুয়েজ যদি আপনি শুনেন, জি বলেন স্যার। প্রত্যেকটা অপারেটিং সিস্টেম মানে সফটওয়্যার ডেভেলপার হওয়ার জন্য, মানে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার হওয়ার জন্য আগে কি হইতো, আগে দেখা যাইতো যে মানে আমরা সিএসসি পড়ব সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মানে বুঝতাম যে কি সবগুলাই কি কম্পিউটার প্রোগ্রামিং এর বিষয়, ঠিক আছে? কিন্তু ওয়েব জগতে যখন আসছে তখন আমি প্রথম মনে করতাম যে না, আমার প্রোগ্রামিং জানাটা দরকার নাই। আমি মনে করতাম যে প্রোগ্রামিং জানাটা আমার দরকার নাই। আমি যখন স্টাডি শুরু করলাম তখন দেখলাম যে আসলে ওয়েব প্রোগ্রামিং করেন আর কম্পিউটার প্রোগ্রামিং করেন দুইটাই করেন না কেন, দুইটাই সেম জিনিস এবং আপনাকে দুটার জন্যই সেম পড়ালেখা করতে হবে। কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান আর আপনি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার হতে চান, দুটাই সেম জিনিস, দুটাই কিন্তু সফটওয়্যার। আপনি কিন্তু ওয়েব অ্যাপ্লিকেশন ওয়ার্ডপ্রেস যেটা জানেন, এটা কিন্তু একটা সফটওয়্যার। আপনি জানেন আপনার কম্পিউটারে চলতেছে যেটা, এটা একটা সফটওয়্যার না? সফটওয়্যার কি করে? ডাইনামিক করে না? সফটওয়্যার কি হয়? আমার বিভিন্ন ফাংশনালিটির কারণে আমার বিভিন্ন কাজ সম্পাদন করার জন্যই তো, তাই না? তো আমরা ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট বানাচ্ছি, বিভিন্ন ফাংশনালিটি সফটওয়্যার না? তাহলে কি এটা কি সফটওয়্যার না? সফটওয়্যার, এটাও সফটওয়্যার, কিন্তু যেটা ওয়েবের মাধ্যমে চলে, ওয়েবে চলে সেটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন, আর যেটা ডেস্কটপের মধ্যে চলে সেটা হচ্ছে ডেস্কটপ অ্যাপ্লিকেশন। এই হচ্ছে পার্থক্য। কিন্তু দুটো জিনিসের জন্যই আপনাকে পড়ালেখা সেম, কনসেপ্ট এবং নিট এন্ড ক্লিন দুটোই সেম থাকতে হবে। এই হচ্ছে বড় একটা বিষয়। কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে।
আচ্ছা এখন এখন যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে আমরা ইফ কন্ডিশনালে যাব কন্ডিশনাল স্যার অপারেটরে তো মনে হয় কিছু জিনিসপত্র আছে স্যার, এগুলো তো জানি না স্যার। অপারেটরের ভিতরে আমরা কি কি অপারেটর দেখলাম দেখেন, আমরা দেখলাম কে ফোন করছে, এরপর হচ্ছে আমাদের ইফ এলস কন্ডিশন, ইফ এলস এলস ইফ স্টেটমেন্ট পিএইচপি তে ইফ এলস এবং এলস ইফ স্টেটমেন্ট। আচ্ছা পিএইচপি তে কন্ডিশনাল বলা হয়, এগুলোকে বলা হয় কন্ডিশনাল স্টেটমেন্ট। পিএইচপি তে কন্ডিশনাল স্টেটমেন্ট তিন রকমের হয়, সরি চার রকমের হয়। একটা হচ্ছে ইফ স্টেটমেন্ট, একটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, একটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট, আর একটা হচ্ছে সুইচ স্টেটমেন্ট মানে সুইচ কেস। ঠিক আছে। এখন পিএইচপি তে ইফ স্টেটমেন্ট সব সময় একটা কন্ডিশনকে চেক করবে এবং কন্ডিশনটা ট্রু হলে সে কোডটা এক্সিকিউট করে এবং সেটা ইফ স্টেটমেন্ট সব সময় ট্রু রিটার্ন করে। পিএইচপি তে কি করে আপনার ইফ স্টেটমেন্ট সব সময় কন্ডিশন যদি ট্রু হয় তাহলে সে রিটার্ন করবে, না হলে ফলস রিটার্ন করে। যেমন একটা ফাইল ক্রিয়েট করি কন্ডিশনাল, এখন ইফ স্টেটমেন্টের এক্সপ্লেনেশনটা হচ্ছে কিরকম দেখেন, ইফ ব্লক এটা হচ্ছে ইফ ব্লক, এরপরে কোড টু বি এক্সিকিউটেড এখানে থাকবে কন্ডিশন। এখন কন্ডিশন যদি ট্রু হয় তাহলে this code will run বিষয়টা বুঝছেন? পিএইচপি তে ইফ ব্লকের ভিতরে ইফ স্টেটমেন্টের ভিতরে যে দুটো প্যারেন্থেসিসের মধ্যে যে কন্ডিশনটা আপনি দিবেন এটা যদি ট্রু হয় তাহলে শুধুমাত্র সে এই ব্লকে ঢুকবে, নইলে সে এই ব্লকে ঢুকবে না, সরাসরি বেরিয়ে যাবে। আমি বললাম if as equal $y। এখন আমি বললাম যে if এর মধ্যে if কন্ডিশনে বললাম as ভেরিয়েবলের ডাটা এবং y ভেরিয়েবল দুইটা সেম এবং আইডেন্টিক্যাল যদি হয় তাহলে আমাকে বলবে both are same both are same। এখন আপনি যদি এই কোডটাকে যদি রান করতে চান, both are same। এখন দেখেন y কে 12 করে দেন, কিছুই দেখাবে না, দেখাচ্ছে না। কেন? এগুলো বুঝে নেন কেন দেখাচ্ছে না, বলেন তো কেন দেখায় নাই? তরিকুল সাহেব আপনি বলেন কন্ডিশন মানে নাই, কেন দেখায় নাই? সে কন্ডিশন মানে নাই, তার মানে এই কন্ডিশন ট্রু হয় নাই, এটা ট্রু হয় নাই, এই জন্যই সে কি করছে এখান থেকে বেরিয়ে সরাসরি এই ব্লকে চলে গেছে। এটা ট্রু হয় নাই, এই জন্য সে এই ব্লকে ঢুকেই নাই। পুরো এই যে ব্লকটা ক্যালকুলেশনের ভিতরে যে ব্লকটা আছে এইটা হচ্ছে ইফ এর ব্লক, ইফ স্টেটমেন্টের ব্লক, এই ব্লকে সে ঢুকে নাই। ইফ ব্লক বুঝছেন? জি স্যার। এবার আসেন এলস ব্লকে। আমি বলতেছি এলস ব্লক। আমি বললাম যে
আমি বললাম যদি x আর both যদি সেম না হয় তাহলে আমাকে তুমি ইকো করে দেখাও যে both আর নট are not সেম আমাকে তুমি এই same. লাইনটা দেখাও আমাকে তুমি এই লাইনটা দেখাও। এবার কিন্তু প্রথমবার কিন্তু এলস ব্লক ছিল না, সেজন্য সে কোনো কিছু প্রিন্ট করতে পারে নাই। এবার কিন্তু সে প্রিন্ট করার জন্য এলস ব্লক পাইছে, সে নট সেম both are not else same block এলস ব্লকে ঢুকছে এলস ব্লকে ঢুকছে। এবার এখানে কিন্তু ওরা বলে দিছি যদি true এটা ট্রু না হয় তাহলে তুমি তুমি সরাসরি এলস ব্লকে ঢুকবে। তার মানে হচ্ছে PHP তে if ব্লক সবসময় ট্রু রিটার্ন করে, জি স্যার ট্রু হইলে ট্রু হইলে রিটার্ন করে, না হলে হলে সে রিটার্ন করে না। আচ্ছা আচ্ছা আরেকটা কথা আমি তো বললাম এখন রিটার্ন রিটার্ন করা ইকো করা আর রিটার্ন করা দুটো দুই রকমের জিনিস। দুটোই দুটোই প্রিন্ট করবে কিন্তু কি করবে না। যেমন এটা যদি যেমন রিটার্ন যদি রিটার্ন দেন দেখেন তো কি হয় কিছুই কিছুই নাই নাই স্ট্রিংটাকে সে রিটার্ন করবে না কখন। এখন এরকম অবস্থায় যদি রিটার্ন করতে হয় তাহলে আপনাকে ট্রু রিটার্ন করতে হবে। এখন আপনি যদি রিটার্ন করতে চান সাপোজ ধরেন রিটার্ন x x s রিটার্ন করেন। এখন যদি রিটার্ন করেন তাহলে দেখেন কিছু আসবে না। রিটার্নটা শুধুমাত্র হয় কখন রিটার্নটা করে শুধুমাত্র ট্রু অর ফলস রিটার্ন করে। রিটার্নটা শুধু ট্রু অর ফলস রিটার্ন করে। এটা আপনার ব্যাক এন্ডে। আমি যদি কোনো কিছু প্রিন্ট করতে চাই আমাকে অবশ্যই ইকো অথবা প্রিন্ট ব্যবহার তাহলে রিটার্নটা মেইনলি কোথায় ইউজ করা হয়? রিটার্নটা ব্যবহার করা হয় যে যখন আমরা ট্রু অর ফলস রিটার্ন করব তখন ট্রু ফলস রিটার্ন করার জন্য। এটা বুঝছেন এবার এলস ব্লকের বিষয়টা। স্যার ইফ এলসটা বুঝছি কিন্তু রিটার্নটা আসলে ক্লিয়ার না ওটা। রিটার্নটা ক্লিয়ার করে দেব, সমস্যা নেই। রিটার্ন ইন PHP দেখেন কি বলছে রিটার্ন স্টেটমেন্টের কাজ কি? PHP রিটার্নিং ফাংশন রিটার্ন করা। কখন রিটার্ন করে? PHP return statement immediately terminates the execution of a function when it is called from within a function. যখন কোন একটা ফাংশনের ভিতর থেকে কোনো কিছু রিটার্ন করতে যাবেন তখনই মাত্র তখন কি করে সে রিটার্ন করবে। ডাইরেক্টলি সরাসরি এরকম থেকে সে রিটার্ন করে না। রিটার্ন এক্সপ্রেশন সে একটা জিনিস রিটার্ন করবে। যেমন দেখেন প্রথমবার এখানে ইনক্লুড এর ক্ষেত্রে PHP দিয়ে সে p রিটার্ন করছে। প্রথম করছে কি ইকো দিয়েছে p একটা ফাংশনকে আরেকটা ফাংশন থেকে সে কি করছে রিটার্ন করছে। তখন শুধুমাত্র সে রিটার্ন করে। যেখান থেকে রিটার্ন হবে সেখান থেকে কোডের এক্সিকিউশন শেষ হয়ে যায়। এরপর আর কোনো কোড ব্লক সে রান করে না। show date আমি একটা ফাংশন করলাম ফাংশন দেখাচ্ছে আপনি বুঝবেন না। ইকো ডেট ফাংশন থেকে বললাম y মান ডে এটা রিটার্ন করছে। ঠিক আছে ডেট রিটার্ন date is equal to
সে কি করবে এক্সিকিউট করলাম এটা দিলাম ঠিক আছে রিটার্ন করবে কাকে ডেট কে সে রিটার্ন করবে ফাংশন একটা ফাংশন দিলাম আমি বললাম যে ফাংশন শো ডেট এবং শো ডেট ব্লকের ভিতরে আমি একটা ভেরিয়েবল নিলাম ডেট দিয়ে বললাম ডেট এর পিএইচপি বিল্ট ইন ফাংশন হচ্ছে ডেট ফাংশন বিল্ট ইন এখানে বলে দিলাম প্রথমে ইয়ার দেখাবে মান দেখাবে তারপর ডেট দেখাবে তারপর রিটার্ন করলাম ডেট এই ডেট ভেরিয়েবলটাকে সে রিটার্ন করবে এখন আমি কন্ডিশন বললাম যে s ইকুয়াল 20 এবং x ইকুয়াল y যদি হয় তাহলে ইকো শো ডেট কে ইকো করবে এলস প্রিন্ট s এখন দেখি আসলে আউটপুটটা সঠিক আসছে কিনা হ্যাঁ আসছে নাইস আসছে রিটার্ন পরে লেখা লাগে স্যার এইখানে যে রিটার্ন এই ফাংশনের করছি না এই ফাংশনের ভিতর থেকে রিটার্ন করছি না রিটার্নের পরে আর কোনো কিছু করবে না রিটার্নের পরে কোডের এক্সিকিউশন এখানে শেষ হয়ে যায় রিটার্নের ক্ষেত্রে যখন আপনি রিটার্ন ব্যবহার করবেন দেখেন আমি একটা ব্লকের ভিতরে একটা ফাংশনকে রিড করে আনছি একটা ফাংশনকে কল করছি ফাংশনকে কল করার পরে ফাংশন কি আসছে যখন সে কোড এটা এক্সিকিউট করতে গেছে সে দেখতেছে s এবং y কে কম্পেয়ার করছি এবং সে দুইটাকে ট্রু পাইছে এইজন্য এই কন্ডিশন ট্রু এইজন্য সে if ব্লকের ভিতরে ঢুকছে if ব্লকে এসে দেখতেছে ইকো শো ডেট এখন শো ডেটে আইসা PHP ইঞ্জিন দেখতেছে শো ডেট নামে একটা ফাংশনকে কল করছি আমি এখন এবার সে ধাপ করে ফাংশনে চলে এই লাইনে চলে আসছে এই লাইনে এসে দেখতেছে শো ডেটের কাজ কি আমি শো ডেটে কি কাজ করতে বলছি সে এখানে দেখতেছে কি করতে বলছি সে এখানে এসে রিড করা শুরু করছে রিড করতেছে দেখতেছে আমি একটা ডেট ভেরিয়েবল নিয়েছি ডেট ফাংশন থেকে আমি একটা ডেটের ডেট ফাংশন দিয়ে আমি একটা কি করছি ডেট কে ভেরিয়েবলের মধ্যে রাখছি এটা হচ্ছে ডেট দিয়ে যেটা সরাসরি কারেন্ট ডেট কে মিনিং করে তখন আমি একটা ভেরিয়েবল কে রিটার্ন একটা ভেরিয়েবলের ভিতরে ডেট কে রাখছি কারেন্ট ডেট কে রাখার পরে কারেন্ট ডেট কে আমি রিটার্ন করে দিছি এখন সে কি করছে এই ফাংশনের মধ্যে কারেন্ট ডেট কে রিটার্ন করতে বলছে এইজন্য সে এখানে ইফ করছে কারেন্ট ডেট কে রিটার্ন করে দিছে রিটার্নটা করতে থেকে আসছে এই ফাংশন এটা থেকে আসছে শো ডেট ফাংশন থেকে রিটার্ন স্যার এই যে পরবর্তীতে যে ফাংশনটা লিখছেন এই ফাংশনে স্যার যদি আমি রিটার্ন না লেখা স্যার যদি ইকো লিখতাম স্যার ইকো ডেট তাহলে কি স্যার কি হতো স্যার ইকো ডেট দেন সমস্যা কি ইকো দেন তাও করবে তাও ইকো করবে ইকো করলে কোডের এক্সিকিউশন শেষ কোডের রিটার্ন করলে কোডের এক্সিকিউশন এখানে শেষ এই ফাংশনের এক্সিকিউশন শেষ এই রিটার্নের পরে আপনি যদি দেখেন ইকো করেন কারেন্ট ডেট ইজ ওটা কাজ করবে না কারেন্ট ডেট ইজ ডেট এই লাইনটা শো করার কথা তাই তো দেখেন তো শো করে কিনা করছে না স্যার শো করে না হ্যাঁ যেখানে আগে ইকো লিখলে তাহলে পরেরটা শো করতে হ্যাঁ আগে যদি ইকো করতাম তাহলে পরেরটা শো করতে পরে শুধু কি শো করতে এটা শো করতে সাথে এটা শো করতে দুইটা একসাথে যেমন এটা দিয়ে যদি এখন কাট করে যদি এখানে যদি এটা নিয়ে আসেন এখানে সে এই লাইনটা ইকো করবে আবার ডেট টু ইকো করবে ডেট কে রিটার্ন করবে দেখেন দুইবার ডেট টু রিটার্ন করছে দেখছেন জি স্যার বুঝতে পারছি এখানে যদি ইকো আরেকটা যদি ব্রেক দিয়ে দেন ভাঙা অবস্থায় দেখলাম দেখেন প্রথম লাইনটাকে সে ইকো করছে পরে ব্রেক দিছে তারপর আবার কে ডেট কে রিটার্ন করছে রিটার্ন যেখানে লিখবেন সেখানে কোডের এক্সিকিউশন শেষ এরপরে আর কিছু লিখলে আসবে না এটা হচ্ছে রিটার্নের বড় পার্থক্য রিটার্নের পার্থক্য বুঝা গেছে জি স্যার বুঝতে পারছি জি স্যার বুঝছেন নাই তরিকুল সাহেব বুঝছেন রিটার্ন ফাংশনের কাজ রিটার্নের স্টেটমেন্টের কাজ তরিকুল সাহেব নাই জি স্যার এটা বুঝছেন রিটার্ন বুঝছেন রিটার্নের কাজ কি স্যার বুঝছি স্যার
স্যার মাথায় থাকবে না, বুঝছি তো, কিন্তু কতক্ষণ থাকে মাথার মধ্যে দিয়েছে আসলে। আচ্ছা আচ্ছা। এইবারে আসেন পিএইচপি তে ইফ ব্লক দেখছি, এলস ব্লক দেখছি। এবার হচ্ছে ইফ ব্লক, এলস ব্লক, এলস ব্লক। এখানে দেখেন ইফ, এলস, এলস। আমি যদি 2 একের অধিক যদি কন্ডিশন দিই তখন আমাকে এলস ব্লক লিখতে হয়। এলস ব্লকটা লিখতে হয়। ইফ, এলস, ইফ। বাংলায় আমি আপনাদেরকে বুঝিয়ে দিই এটার মানে কি। যদি কন্ডিশন এটা হয় তাহলে এই লাইন হবে। এটা কন্ডিশন ট্রু হলে এটা প্রিন্ট হবে। আমি তো জানি এটাই, তাই না? আবার যদি আরেকটা কন্ডিশন যদি অ্যাড করতে যান, এই ইফ ব্লকের ভিতরে আরেকটা কন্ডিশন যদি ইউজ করতে চান তাহলে আমাকে এলস ইফ ব্যবহার করতে হবে। আসেন এবার এস এ ইকুয়াল টু ধরেন যদি 20, ঠিক আছে? এবার এবং বললাম যে ডে ইকুয়াল টু কি? স্যাটারডে। এখন আমি একটা কন্ডিশন লিখবো, ইফ ডলার এস এ ইকুয়াল 30 বা 22 হয়, ইকো ধরেন যে টুডে ফ্রাইডে। আবার বললাম এলস ইফ যদি হ্যাঁ এস এ ইকুয়াল 20 and dollar day equal Saturday হয়, ইকো ক্লাস টাইম। দুইটাই তো ট্রু স্যার এখানে। ক্লাস টাইম আমি বললাম এলস যদি কোনোটা না হয় তাহলে ইকো টুডে ইজ হলিডে টুডে ইজ হলিডে। এখানে কন্ডিশনটা বুঝেন। আমি দুইটা ভেরিয়েবল নিছি, একটা ভেরিয়েবলের মান নিছি 20 আর একটা ভেরিয়েবল নিছি ডে, এর মান নিছি কত? স্যাটারডে। এখানে আমি একটা কন্ডিশন লিখছি এরকম যে যদি এস এ এর ভেরিয়েবল এর মান যদি 22 হয়, তাহলে সে বলবে ইকো টুডে ইজ ফ্রাইডে। আবার যদি এলস ইফ এস এ ইকুয়াল টু 20 হয় and ডে ইকুয়াল টু স্যাটারডে হয়, এস এ ভ্যালুর মান 20 and ডে ইকুয়াল টু যদি স্যাটারডে হয় তাহলে বলবে ইকো ক্লাস টাইম, নইলে বলবে টুডে ইজ হলিডে। এখন চলেন দেখি আউটপুট কি দেখায়। ক্লাস টাইম বলবো। এখন দেখাবে কি? ক্লাস টাইম। এখন মজার ব্যাপার হচ্ছে আমি এখান থেকে একটা চেঞ্জ করে দিই। এবার কি আসে? কোন ব্লকে আসে দেখেন তো, কোন ব্লকে আসে দেখেন তো। এখন হচ্ছে কি দেখাচ্ছে? ক্লাস টাইম দেখাচ্ছে। এখন এটার সাথে সে এটা কম্পেয়ার করতে পারছে না, ঠিক আছে? এখন আমি ধরেন যে এটা সমান যদি 2 দিই, এটা যদি 2 হয় তাহলে সে ক্লাস টাইম দেখাবে, তাই তো? ট্রু রিটার্ন করছে এই জন্যই। আচ্ছা এটাও ক্লাস টাইম রিটার্ন করছে, যেহেতু দুইটাই কি যে একটা ট্রু না এন্ড এর ক্ষেত্রে নাকি দুইটাই ট্রু হলে সে ট্রু রিটার্ন করবে। এটা অর এর ক্ষেত্রে কখন ফলস রিটার্ন করবে? অর এর ক্ষেত্রে স্যার এন্ড এর ক্ষেত্রে কি যে কোনো একটা ট্রু হলি হওয়ার কথা ছিল? এন্ড এর ক্ষেত্রে যে কোনো একটা ট্রু হইলেই both true, দুইটাই ট্রু হইলে তারপরে মানে যে কোনো একটা ট্রু হইলেই হয়। আচ্ছা এখানে এখনো ক্লাস টাইম দেখাচ্ছে।
এখনো ক্লাস 10 কেন দেখাচ্ছে? আচ্ছা এসে এটা মান দিয়ে সরি মানটা চেঞ্জ করে দিই। আমি বললাম else if day equal to যদি true হয় তাহলে ক্লাস টাইম else equal today is holiday। ঘটনা কি ব্যাপার কি? তারপরে ট্রু দেখাচ্ছে কেন? কই গেল গা? তারপরে ক্লাস 10 দেখাচ্ছে। স্যার উপরের কোন শর্ত কি আগের শর্ত ধরছে নাকি দেখেন? ওরে জুমিং এটা জুম করে দেখাইছি সরি। এটা জুমের কারণে হইছে। F5 দিলে জুম ইন জুম আউট হয় এই কারণে। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা এখানে আমার এলস কন্ডিশনের ক্ষেত্রে আমার এটাতে আমি বললাম প্রথমটা ট্রু না যার কারণে সে এলস এর ইফে ঢুকে নাই। তারপরে সে এলস এ গিয়ে এখন এলস এ আটকে আছে। এলস এ আটকে থাকার কারণ কি? সে ক্লাস টাইম কেন শুরু করছে? এলস ইফ আমি তো ভুল করছি এখানে তো অ্যাসাইনমেন্ট অপারেটর দিছি। এই যে ইকুয়াল অপারেটর দিতে হবে তাহলে সে রিটার্ন করবে টুডে ইজ হলিডে। প্রবলেম ফাইন্ড করাটা অনেক সময় টাফ হয়ে যায়। এটা ভুলটা কেন হইছে? ভুলটা হইছিল আমি এখানে একটা ইকুয়াল অপারেটর দিছিলাম। এটা তো ইকুয়াল অপারেটর না, এটা অ্যাসাইনমেন্ট অপারেটর। ইকুয়াল অপারেটর আছে দুইটা ইকুয়াল। দুইটা অ্যাসাইনমেন্ট অপারেটর দিলে তাহলে এটাকে বলা হয় ইকুয়াল অপারেটর। এই জন্য এখন সে কি করতেছে? এলস ব্লকে চলে গেছে একেবারে। এই ব্লকে আসছে আসে দেখে যে ফলস, এটাতে বাদ দিছে। এখানে এসে দেখে যে এটাও ফলস, এই ব্লকে ঢুকে নাই। সরাসরি সে এলস ব্লক ঢুকে গেছে। এই হচ্ছে else ব্লকের কাজ। কন্ডিশনগুলো আরো প্র্যাকটিস করবেন তাহলে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। কন্ডিশনালের কনসেপ্টটা ক্লিয়ার করা মোস্ট ইম্পর্টেন্ট। আদারওয়াইজ প্রোগ্রামিং এর ক্ষেত্রে গিয়ে প্রবলেমে পড়ে যাবে। এবারে হচ্ছে যে সুইচ স্টেটমেন্ট, সুইচ কেস। আচ্ছা সুইচ কেসের ক্ষেত্রে এখানে কোন एग्जांपल দেওয়া আছে? আচ্ছা সুইচ কেসের ক্ষেত্রে এখানে দেখেন পরবর্তীতে সুইচ স্টেটমেন্ট আছে। চলেন সুইচ স্টেটমেন্ট একটু দেখে আসি। সুইচ স্টেটমেন্টটা মাল্টিপল কন্ডিশনের উপর বেস করে মাল্টিপল অ্যাকশন রিটার্ন করে সুইচ কেসের ক্ষেত্রে। এখানে সুইচ কেসের ক্ষেত্রে সুইচ কেসের ক্ষেত্রে এখানে একটা জিনিস খেয়াল করেন। সুইচ এখানে একটা n নামক একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে। মোস্ট অফ এন ভেরিয়েবল একটা ভেরিয়েবলকে সে কম্পেয়ার করে সে রিটার্ন করবে ডাটা রিটার্ন করবে। কিভাবে দেখেন সুইচ কেস প্রথম কেস লেভেল 1 প্রথম লেভেলে কি দেখেন? কেস 1 কেস 1 এর ক্ষেত্রে এই কোড ট্যাগ এক্সিকিউট করবে যদি লেভেল 1 n ইকুয়াল টু লেভেল 1 হয়। তারপরে যদি প্রথম কন্ডিশন যদি n ইকুয়াল টু লেভেল 1 হয় তাহলে এটা এখানে শেষ হয়ে এখানে ব্রেক করে যাবে আর বাকিগুলো দেখবে না। অনুরূপভাবে যদি লেভেল 1 না মিলে 1 এর সাথে না মিলে সে লেভেল 2 তে যাবে। লেভেল 2 এর সাথে n এর সাথে লেভেল 2 এর ইকুয়াল টু ভ্যালুটা মিলে কিনা সে দেখবে। যদি মিল থাকে তাহলে সে এখানে এসে এটা এক্সিকিউট করবে এবং এটা এখানে ব্রেক করে দিবে আর বাকিগুলোতে সে ঢুকবে না। অনুরূপভাবে লেভেল 3 লেভেল 4 হোয়ারএভার ইট ইজ যদি কোনোটাই না মিলে কোন লেভেল যদি না মিলে n এর সাথে তাহলে ডিফল্ট হিসেবে সে কি রিটার্ন করবে সেটা আলাদা একটা কিওয়ার্ড দিয়ে বলে দিতে হয়। ডিফল্ট কিওয়ার্ড দিয়ে আমরা একটু एग्जांपल দেখি। দেখেন एग्जांपले চলে আসি। ফেভারিট কালার নামে একটা রেড একটা কালার নাম হয় ফেভারিট কালার নামে যার ভ্যালু হচ্ছে রেড। এবার সুইচ কেস ব্যবহার করতে সুইচের মধ্যে n মানে হচ্ছে একটা ভেরিয়েবল দেওয়া হয়েছে পাস করা হয়েছে কি ফেভারিট কালারটাকে দেওয়া হয়েছে। এইবার কি বলছে দেখেন কেস ফেভ কালার যদি কেস এর ভ্যালু ফেভের ভ্যালু যদি রেড হয় তাহলে ইকো করবে ইউর ফেভারিট কালার ইজ রেড। তারপরে ব্রেক করবে।
তারপরে কেস হচ্ছে তারপরে ব্লু কেস হচ্ছে ব্লু এই এই কোডটাকে কোডটাকে আমরা এক্সিকিউট এক্সিকিউট করি চলেন চলেন করে আসি switch.php switch.php এটা একটু এটা একটু বোঝার দরকার আছে আমি একটা আমি একটা ভেরিয়েবল নিলাম ডে 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 ইকুয়াল টু কি ডে ইকুয়াল টু কি ফ্রাইডে ফ্রাইডে এবার আমি একটা সুইচ কেস নিব সুইচ সুইচের মধ্যে দেখতে হবে কি ডে এখন এর ভিতরে আমি বলবো কি দেখেন কেস আমি বলবো যদি কেস যদি স্যাটারডে হয় সে কি রিটার্ন করবে সরি তো কেসের ক্ষেত্রে এখানে হবে না কেস সে কি রিটার্ন করবে ইকো টুডে ইজ স্যাটারডে দ্বিতীয় কেসের ক্ষেত্রে সরি এখানে এসে এবার কি করতে হবে ব্রেক দিতে হবে ব্রেক শেষ হয়ে গেল এটা প্রথম কেস দ্বিতীয় কেস কি আর এখানে বিআর দিয়ে দিলে হয় না না এখানে বিয়ার কাজ করবে না এখানে আপনি বিআর দিতে হলে অবশ্যই ইকো দিয়ে ব্যবহার করতে হবে এটা বিয়ার না এটা HTML এর বিয়ার না এটা হচ্ছে ব্রেক ট্যাগ এটা হচ্ছে ব্রেক এটা কিওয়ার্ডটা PHP এর ক্ষেত্রে হয় শুধুমাত্র এখন আপনি যদি বলেন যে সানডে ঠিক আছে লিকো করবে টুডে সানডে ইকো করবে কি টুডে সানডে টুডে সানডে ব্রেক আবারও কি করব ব্রেক করব এইবার আমি বললাম আরেকটা কেসে আসি সেটা এবার কেস দিব হচ্ছে ফ্রাইডে আমার এলটিসিটি চলে গেছে টুডে ইজ ফ্রাইডে টুডে ইজ হলিডে ফ্রাইডে হলিডে আর ডিফল্ট আমি ডিফল্ট একটা ভ্যালু দিলাম ডিফল্টে বলবো যে কি ইকো সরি স্কুল ডে এখন এইটা যদি রান করেন সে মূলত কম্পেয়ার করে দেখবে এই ডে এর সাথে এই ভ্যালুটাকে সে সেম কিনা সে চেক করে দেখবে দেখেন কোনটা রান করে ইয়াহু টুডে ইজ হলিডে সে কেন টুডে হলিডে বের করছে এই ব্লক কেন আসছে এই ব্লক কেন আসছে প্রথমে সে সে সুইচের ডে এর ভ্যালু কেস 1 এর সাথে সে কম্পেয়ার করছে কম্পেয়ার করে দেখে যে এটার সাথে এটা মিল নাই তাই এটা থেকে সে ব্রেক সেটাতে চলে আসছে পরের কেসে এখানে এসে দেখে যে এই কেসেও কি নাই মিল নাই সে পরের কেসে চলে গেছে আইসা দেখতেছি কি এখানে হচ্ছে কি ফ্রাইডে ডে ভ্যালুর সাথে এই ভ্যালুটার সাথে মিল আছে তাই সেজন্য সে এটাকে ইকো করছে এই ব্লকে ঢুকছে এবং করছে এরপর এসে ব্রেক করছে এখন যদি কোনটা না দিয়া সরাসরি যদি বলতাম যে না মন্ডে সে কি করতে জানেন দিস ইজ স্কুল ডে ঠিক আছে আর কোনো কিছু ট্রু না হলে তখন দেখা যাবে লাস্টের ডিফল্টে যেটা থাকবে ওইটা হ্যাঁ কোনোটাই যদি মিল না হয় কেসের কোনো কেসের সাথে যদি মিল না হয় তাহলে সে ডিফল্ট ভ্যালুটা রিটার্ন করবে দেখেন আমার ক্ষেত্রে মন্ডে আমি এখানে কোনোটা কেসের সাথে রিটার্ন করি নাই কোনোটার সাথে মিলে নাই যার কারণে সে ডিফল্ট ভ্যালু রিটার্ন করছে দেখছেন টুডে ইজ স্কুল ডে ঠিক আছে তাহলে আজকে সবাই ভালো থাকবেন আপনাদের কন্ডিশনাল পর্যন্ত শেষ
স্যার ভিডিওটা ইউটিউবে স্যার ভিডিওটা আপলোড করব ইউটিউবে করব, সমস্যা নেই। স্যার আগেরটা কি দিছিলেন? না আগেরটা দেওয়া হয়নি, আগেরটা দিব, সবগুলো আসতে দিব। সময় পাই নাই ভাই কাজ করে। কালকে আসলে বাচ্চার নাম রাখছি তো, এগুলো নিয়ে দৌড়া দৌড়ির মধ্যে ছিলাম, শরীরটাও ভালো না। আজকেও আমি ক্লাস করাইতাম না, কিন্তু আজকেও ক্লাস করাতাম না, কিন্তু আবার মানে চিন্তা করে দেখলাম না দেখি করাই, কেউ থাকলে থাকলো, না থাকলে নাই। এখন আপনারা যদি না আসেন তাহলে আমি আর কি করবো রে ভাই, একজন নিয়ে ক্লাস করাই, সময় পার করে লাভ নাই, করাই ফেলাই, কষ্ট হইলেও করাই ফেলাই। এই জন্যই আমি মানে ক্লাসটা করাইলাম। করাইলাম আর কি।